গুড ইভিনিং সবাইকে সবাইকে 46তম বিসিএস প্রিলি ফুল কোর্স প্রোগ্রামের বাংলা সাহিত্য লেকচার 4-এ স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই সালাম দিয়েছেন চ্যাট বক্সে। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আর আপনাদের সাথে ক্লাসটিতে থাকছেন শ্রদ্ধেয় দুলাল ভাই এবং মতির ভাইয়া। তো আপনারা একটু অপেক্ষা করুন, ভাইয়া আশা করছি 5-7 মিনিটের মধ্যেই জয়েন হয়ে যাবেন আর ক্লাসটি শুরু করবেন। আর আপনাদের যদি সেই সাথে উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপাতত এখন করতে পারেন, অসুবিধা নাই, আমি আছি। আচ্ছা, দু একজন জানতে চেয়েছেন ক্লাস শুরু হয়েছে কিনা। না, ক্লাসটা শুরু হয়নি এখনো, ভাইয়া শুরু করবেন এই আর 2-3 মিনিটের মধ্যে আর কি। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, একটু সময় দেন কাইন্ডলি। জি, আশরাফুল ভাই, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি ভাই। আর আপনার ইনফরমেশনটা বা কমপ্লেনটা যেভাবেই বলি না কেন, এটা আমি অথরিটিকে জানাবো। ভাই, ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি শুভ ভাইয়া। সন্ধ্যা। আমরা আজকে লেখাপড়া শুরু করি আমাদের লেকচার 4 বাংলা সাহিত্য। যারা আছেন তারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ঠিক আছে। কল দিলে কল রিসিভ করে না কেন? কে কে রিসিভ করে না? এত বড় সাহস কার? প্রায় লালন শাহ, যুগ সন্ধিক্ষণ গুপ্ত পেরিচাঁদ। বুঝছি। তাহলে কি আমরা মূলত আধুনিক যুগটা যাদের হাত ধরে শুরু করেছে
তাদের অবদান। আমাদের কয়েকটা ব্যক্তির নাম, এই যে বাংলা সাহিত্যে আধুনিকতা, শুধু বাংলা সাহিত্যে না, ভারতবর্ষে আধুনিকতা, সবারটা আমাদের মনে রাখতে হবে। রাজা রামমোহন রায়ের জন্ম নিয়ে মতান্তর আছে, কোথাও 1772, কোথাও আবার 1774। তারপর হচ্ছে লালন, লালনের জন্য 1772। তবে এদের জন্ম মুখস্থ করা লাগবে না, হ্যাঁ, কাদেরটা মুখস্থ করা লাগবে সেটা আমরা বলে দিব। এরপর আমরা দেখতে পাবো ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংক্ষেপে আমি গুপ্ত লিখলাম। গুপ্তের জন্ম 1812 সাল। উনি তো যুগ সন্ধিক্ষণের কবি, তাই অনেকে মনে করেন যে ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম মনে হয় মধ্যযুগে হয়েছে, কিন্তু কথাটা না। ঠিক আছে, কথাটা হচ্ছে গুপ্তের জন্ম 1800 কত সালে, 82 সালে। গুপ্তের পরে আমরা দেখতে পাবো পেরিচাঁদ মিত্রকে। পেরিচাঁদ মিত্র, এই পেরিচাঁদ মিত্রের জন্ম হয়েছে 1814 সালে। যে আলালে করে দুলাল উপন্যাস লিখেছে। আর গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি আপনারা মোটামুটি সবাই জানেন, ঠিক না? এরপর আমরা পড়তে পারি বিদ্যাসাগরকে। বিদ্যাসাগরের জন্ম হয়েছে 1820 সালে। এই একটা সাল মুখস্থ রাখতে হবে, এটা স্টার দিয়ে দিলাম। বিদ্যাসাগরের পর আমরা মাইকেলের কথা স্মরণ করতে পারি। মাইকেলের জন্য 1824। মাইকেলের পর আমরা দীনবন্ধুকে স্মরণ করতে পারি, নাট্যকার দীনবন্ধু। তিনি নাটক লিখে বেশি বিখ্যাত, নাটক আর প্রহসন লেখে। দীনবন্ধু মাইকেলের জুনিয়র ছিল, 1830। আর এই জন্ম সালটা মুখস্থ করতে হবে, দীনবন্ধু মিত্র। এবার আমরা যাদের নাম আরো দেখতে পাবো দীনবন্ধুর পর, বঙ্কিমের ভাই, বঙ্কিমের বড় ভাই ম্যাজিস্ট্রেট ছিল, বিসিএস অ্যাডমিন ক্যাডার। এই বিসিএস অ্যাডমিন ক্যাডার সঞ্জীব চন্দ্র, 1800 কত, 34। হ্যাঁ, এই সালটা মুখস্থ রাখবেন, সঞ্জীব চন্দ্র। সঞ্জীব চন্দ্রের পর আমরা দেখতে পাই গীতি কবিতা নিয়ে, পুরোপুরি গীতি কবিতা নিয়ে প্রচুর লেখালেখি করেছেন, বিহারলাল, 1835। এরপর আমরা দেখতে পাবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উপন্যাসের জনক। তারটা হচ্ছে 1838। এটা আবার পরীক্ষায় আসে, বঙ্কিমচন্দ্র। আর আমাদের কার পড়তে হবে, আর আমাদের পড়তে হবে মীর মশাররফ হোসেন। মীর মশা, অনেকে তাকে মশা মনে করে, কিন্তু মশা নয়, মীর মশা হবে, ওকারটা হবে না। মোশাররফের জন্য 1847, তারটা সাল পরীক্ষায় আসে। এরপর আমরা কাইকোবাদকে আমরা পাই। কাইকোবাদ, কাজী কুরেশি কাইকোবাদ। সে হচ্ছে 1857। 1857। হম। আব্বা, ক্লাসে আছি, ক্লাস শেষে কল দিচ্ছি। 1800 কত, কাইকোবাদ হচ্ছে 1857। তাহলে যে করে আমি স্টাডি যে করে সাল করতে হবে। এখন আমি এদেরকে সব একসাথে দিয়ে দিলাম কেন? এদের নাম আপনি বলতে পারেন বাংলা সাহিত্যের ফাদার্স। এই বাংলা সাহিত্যের ফাদার্স মানে জনকেরা, বাপেরা। একে বলা হয় পাঠ্যপুস্তকের বাইরে গদ্যের জনক। এবারে যা লিখছে তা পাঠ্যপুস্তক হয় নাই, ঠিক আছে? আর লালন তো আপনারা জানেন, উপমহাদেশের প্রথম, এই রামমোহনের কথা বলি, উপমহাদেশের প্রথম আধুনিক পুরুষ, প্রথম স্মার্ট গাই কে ছিলেন? তাহলে answer হবে রাজা রামমোহন রায়। আর গুপ্ত হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি, সেটা জানেন। সে কিন্তু প্রথম কবিতা লিখছে আধুনিক যুগে, যদিও তার কবিতাগুলো অত বেশি সুন্দর হয় নাই। তার একটা কবিতা হচ্ছে কে, এই প্রশ্নের পরীক্ষায় আসে, জগতে বলো দেখি, জ্ঞানীকে, গুণীকে, মানিকে, এটা আসে পরীক্ষায়। তা আরেকটা কবিতা আছে গুপ্তের, সেটা হচ্ছে স্বদেশ কবিতা। সেই স্বদেশ কবিতাটাও পরীক্ষায় আসে। স্বদেশ কবিতা লিখেছেন তিনি, কত রূপ স্নেহ করি দেশের কুত্তা ধরি, বিদেশে ঠাকুর ফেলিয়া, এই কত রূপ স্নেহ করি, এটা আসে। আর কে কবিতাটাও আসে। তার আরেকটা কবিতা আছে নীলকর, নীল চাষদের, এটা দেখলাম একটা পরীক্ষা এসেছে, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু। মা আর ভিক্টোরিয়া রানীকে বলছে তুমি হচ্ছে কল্পতরু, আমরা সব পোষা গরু। নীলকররা হচ্ছে তার পোষা গরু, আর রানী হচ্ছে কল্পতরু। আর যখনই সুযোগ পাবো সেই তরুরে খেয়ে ফেলবো। অর্থাৎ তিনি আধুনিক যুগে কবিতা লিখলো, তার কবিতার মান অত ভালো ছিল না। কিন্তু যদি বলা হয় আধুনিক যুগের প্রথম কবিকে, তাহলে অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক যুগের প্রথম কবিকে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি আবার কৌলিন্য প্রথা, ওই যে একজন ব্রাহ্মণ 100 জন নারী বিয়ে করতে পারতো, সেই কৌলিন্য প্রথা তিনি সমালোচনা করেছেন।
আবার মেয়েদের যে নারী শিক্ষা নামে একটা কবিতা লিখেছেন, তিনি নারী শিক্ষা কবিতার কি সমালোচনা, নারী শিক্ষার বিরোধিতা করেছেন, একমাত্র কবি যিনি নারী শিক্ষার বিরোধিতা করেছেন। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে আধুনিক যুগের প্রথম কবিকে, তাহলে অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত কবি না সাংবাদিক? তাহলে প্রথম পরিচয় সাংবাদিক। তার বিখ্যাত পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর কত সালে? সংবাদ প্রভাকর কেন বিখ্যাত? দৈনিক হিসাবে সবচেয়ে বেশি বিখ্যাত। কে কবিতারিকার? ঈশ্বরচন্দ্র গুপ্ত। স্বদেশ কবিতারিকার ঈশ্বরচন্দ্র গুপ্ত। কতরূপ স্নেহ করি দেশের কুত্তা ধরি বিদেশের ঠাকুর ফিলিয়া, এই চরণটি কার? ঈশ্বরচন্দ্র গুপ্ত। পয়েম মেমোরাইজ করতে হবে নাকি নাম পড়লেই চলবে? নাম পড়লেই চলবে, পয়েম মেমোরাইজ করতে হবে না। নীলকরের মধ্যে ওই যে এই কথাটা বলেছেন, তুই মা কল্পতরু আমরা সব পোষাগুরু, এটা। কলিন্য প্রথায় তিনি বলেছেন কি যেন, কুলের সম্ভ্রম করিব কেমনে, শতেক বিধবা হয় একই কারণে। একজন কুলীন ব্রাহ্মণ 100 জন বিয়ে করছে, একজন ব্রাহ্মণ মরে গেছে গা, আর ব্রাহ্মণ মরে যাওয়ার সাথে সাথে 100 জন নারী বিধবা হয়ে গেছে গা। তাই বলছে যে কলিন ও ব্রাহ্মণের সম্মান আমি কিভাবে করবো যখন 100 লোক বিধবা হয় একটা লোকের কারণে। নারী শিক্ষায় তিনি বলেছেন, এবি পরে বিবি সেজে বিলেতি বল কবে কবে। নারীদের যদি এবিসিডি পড়াও একসময় তারা বিবি সাজবে, বিবি সেজের পর তারা ইংরেজিতে কথা বলবে, বাংলা ভাষায় কথা বলবে না। সুতরাং নারী শিক্ষার বিরোধিতা করেছেন। এই প্রশ্নগুলো আসে এখানে। তা আধুনিক যুগের প্রথম কবি গুপ্ত হইল, কিন্তু প্রকৃত আধুনিক কবি, প্রথম প্রকৃত আধুনিক কবি মাইকেল। সে কিন্তু আধুনিক হইল, সে প্রকৃত আধুনিক নয়। গুপ্ত প্রকৃত আধুনিক নয়, প্রকৃত আধুনিক কে? মাইকেল। সুতরাং গুপ্ত ভার্সেস মাইকেল। যেগুলো প্রকৃত আধুনিক কবিকে, তাহলে অ্যান্সার হবে কি? মাইকেল মধুসূদন দত্ত। এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে এই প্রশ্ন আসে কি, উপমহাদেশের প্রথম আধুনিক আধুনিক পুরুষকে? রাজা রামমোহন রায়। ঠিক আছে, পাঠ্যপুস্তকে বাইরে উত্তেজনক কি? রাজা রামমোহন রায়। তাহলে আধুনিক যুগের প্রথম কবিকে, তাহলে অ্যান্সার হবে গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রকৃত আধুনিক কবিকে? মাইকেল মধুসূদন দত্ত। এবং কি প্রথম বিদ্রোহী, প্রথম বিদ্রোহী কবিকে? মাইকেল মধুসূদন দত্ত। কারণ সকলেই ধর্মের কথা বলে, কিন্তু এই মাইকেল মধুসূদন গিয়ে প্রথম ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তিনি নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, এটা একটা ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ। তারপর তিনি যে রামকে সবাই শ্রদ্ধা করে, তিনি সেই রামকে মেঘনাদ বধে ভিলেন বানিয়ে দিয়েছেন, এখানেও তার বিদ্রোহ। যে রাবণকে মানুষ ঘৃণা করে, সেই মেঘনাদ বধে তিনি রাবণকে হিরো বানিয়ে দিয়েছেন, তাই এখানে তার বিদ্রোহ, তাই তাকে বলা হয় প্রথম বিদ্রোহী কবি। তাহলে আমি লাস্ট বার বলছি, প্রথম আধুনিক কবিকে, আধুনিক যুগের প্রথম কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু প্রথম প্রকৃত আধুনিক কবিকে? তাহলে অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। তারপর হচ্ছে প্রথম বিদ্রোহী কবিকে? মাইকেল মধুসূদন দত্ত। আশা করি বিষয়টা বুঝে গেছে। তাহলে প্রথম উপন্যাসিককে, এইবার হচ্ছে প্রথম উপন্যাসিক। প্রথম উপন্যাসিক হচ্ছে পেরিচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল। এই প্রথম উপন্যাসিক হইল, উপন্যাসের আবার জনক কে? জনক কিন্তু আবার বঙ্কিম। তাহলে পেরিচাঁদ ভার্সাস হচ্ছে বঙ্কিম। বঙ্কিম হচ্ছে উপন্যাসের জনক, তাহলে পেরিচাঁদ কেন জনক হইতে পারলো না? পেরিচাঁদ এই জন্যই জনক হইলো না, পেরিচাঁদের উপন্যাস কি, কেউ কেউ বলে এটা উপন্যাস হয়েছে, কেউ কেউ বলে উপন্যাস হয় নাই, কেউ কেউ বলেন এটা উপন্যাসের ভাষা হয় নাই, এই ভাষার নাম আলালি ভাষা, কেউ কেউ বলে উপন্যাসের ভাষা এটা হয়েছে। তো সেই হিসাবে তিনি ঔপন্যাসিক হতে পেরেছেন কি পারেন না, এটা নিয়ে মতানৈক্য আছে। তাই দেখা যায় প্রথম উপন্যাসিককে পেরিচাঁদ, কিন্তু উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করি বিষয়টা আপনার বুঝতে পেরেছেন। ঠিক আছে। তাহলে আবার এখানে দেখি আমরা সঞ্জীব চন্দ্র কি পালামু, পালামু নামে একটা ভ্রমণ কাহিনী লিখেছেন। তিনি মায়ানমারে চাকরি করতেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি পালামু নামে ভ্রমণ কাহিনী লিখেছেন। তাই যদি আসে ভ্রমণ কাহিনীর জনককে, এটা বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী, তাহলে যদি আসে ভ্রমণ কাহিনীর জনককে, অ্যান্সার হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। দেখেন, এক ভাই ভ্রমণ কাহিনীর জনক আর এক ভাই উপন্যাসের জনক। আর গীতি কবিতার জনক বিহারীলাল, এটা আপনারা বললেও পারবেন, না বললেও পারবেন। দেখেন, এই যে আমরা দেখছি লালন বলেন, লালন বলেন, এরা সব ছিল হিন্দু। তাহলে প্রথম মুসলমান মধ্যযুগ, মধ্যযুগে না, এটা কিন্তু আধুনিক যুগে। মধ্যযুগে অনেক মুসলমান সাহিত্য ছিল। তাহলে প্রথম প্রথম আধুনিক যুগে প্রথম মুসলমান সাহিত্যিক কে ছিলেন? মধ্যযুগে তো অনেকে ছিলেন, শাহ মোহাম্মদ শফী ছিলেন, আলাল ছিলেন, মর্দন ছিলেন, দৌলত কাজী ছিলেন, তারপর হচ্ছে সাবির খান ছিলেন, শেখ ফয়জুল্লাহ ছিলেন, অনেক ছিল। কিন্তু আধুনিক যুগের প্রথম মুসলমান সাহিত্যিকের নাম কি? তাহলে অ্যান্সার হবে প্রথম মুসলমান সাহিত্যিক কাইকো ইয়ার মুশাররফ হোসেন। এবার দেখেন, মুসলমান যারা মধ্যযুগে ছিল তারা সবাই কবিতা লিখছে, কিন্তু মোশাররফ আধুনিক যুগে উপন্যাস লিখছে। তাহলে প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? মোশাররফ হোসেন। মোশাররফ কিন্তু নাটকও লিখছে। তাহলে প্রথম মুসলিম নাট্যকার কে? মোশাররফ হোসেন। এমনকি প্রথম মুসলিম গদ্যকার কে? অ্যান্সার হবে কি? মোশাররফ হোসেন। তাহলে মোশাররফ অনেক। এখান থেকে সবচেয়ে বেশি বেশি প্রশ্ন আসে দুজনকে নিয়ে, একজন হচ্ছে মাইকেল, একজন হচ্ছে মোশাররফ। দেখেন, প্রথম প্রকৃত আধুনিক কবি কে? মাইকেল। প্রথম বিদ্রোহী কবি কে? মাইকেল। সনেটের জনক কে? অমিত্রাক্ষরের জনক কে? মাইকেল। প্রথম অমিত্রাক্ষর ছন্দ তিনি ব্যবহার করেছেন কোথায়? সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যে। অথবা মাইকেল থেকে আরো যে সমস্ত প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রথম প্রহসন লিখেছেন কে? মাইকেল। প্রথম মহাকাব্য লিখেছেন মাইকেল। প্রথম
সনেট কে লিখেছেন? মাইকেল, সব মাইকেল। আর মোশাররফ থেকে আসা হচ্ছে আধুনিক যুগের প্রথম মুসলিম কবিকে মীর মশাররফ হোসেন, প্রথম মুসলিম সাহিত্যিককে মীর মশাররফ হোসেন, প্রথম মুসলিম ঔপন্যাসিককে মীর মশাররফ হোসেন, প্রথম মুসলিম নাট্যকারকে মীর মশাররফ হোসেন, প্রথম মুসলিম প্রাবন্ধিককে মীর মশাররফ হোসেন। কিন্তু প্রথম মুসলিম কবিকে, তখন কিন্তু আর মীর মশাররফ হোসেন হবে না, তখন প্রথম মুসলিম কবি হবে শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। তাহলে আশা করি আপনারা পুরো কথাটা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? তাহলে এখানে যারা ফাদার আছে, ক্লিয়ার হয়েছেন কিনা? আমি দিয়ে একটা প্রশ্ন করবো, তাহলে আমি এই পেজ থেকে চলে যাব। আজকে একটু চেষ্টা করবো আগে ভাগে ছাড়তে, একটু বিশেষ প্রয়োজন ইনশাআল্লাহ। বলেন তো দেখি। ও, আর এখানে কি আমরা বিদ্যাসাগর, বিদ্যাসাগর হতে গদ্যের জন্য এই বেটার প্রথম গদ্য আছে, প্রথম বিরাম চিহ্ন প্রয়োগ করেছে। এর আগে গদ্যের মধ্যে শৃঙ্খলা ছিল না, তিনি প্রথম শৃঙ্খলা এনেছেন। আগের গদ্যগুলা যা মন চায় তা ছিল, বর্তমানে নাটকের ওই আকাম্য ভাষার মতো ছিল আগের গদ্যগুলা। রামমোহনের সময় গদ্যগুলা খারাপ ছিল, এখন যেরকম কিছু নাটকের ভাষা আকাম্য এরকম খারাপ ছিল আর কি। কিন্তু বিদ্যাসাগরের ভাষা ছিল অত্যন্ত মার্জিত, তাই তিনি গদ্যের জনক। কিন্তু পাঠ্যপুস্তকের বাইরে গদ্যের জনক হচ্ছে রাজা রামমোহন রায়। আর একটু আস্তে এবং স্বাভাবিক সুরে বলে ভালো হয়। ভালোর তো শেষ নাই ইলিয়াস ভাই, থ্যাংক ইউ। তারপর আপনি মতামত দিয়েছেন, ধন্যবাদ, কৃতজ্ঞ। এবার বলেন দেখি সবাই, পাঠ্যপুস্তকের বাইরে গদ্যের জনক কে, রামমোহন না বিদ্যাসাগর? পাঠ্যপুস্তকের বাইরে রামমোহন, কারণ রামমোহনের কোনো বই কিন্তু পাঠ্যপুস্তক হয় না, কিন্তু বিদ্যাসাগরের সব পাঠ্যপুস্তক হয়েছে। বিদ্যাসাগর লিখেছিল বোধোদয়, সেটা পাঠ্যপুস্তক। বিদ্যাসাগর লিখেছিল বর্ণপরিচয়, সেটা পাঠ্যপুস্তক। তারপর হচ্ছে রামমোহনের বই কিন্তু পাঠ্যপুস্তক হয় না একটাও। তাই পাঠ্যপুস্তকের বাইরে গদ্যের জনক রামমোহন। এবার বলুন গদ্যের জনক কে? গদ্যের জনক কে, রামমোহন না বিদ্যাসাগর? গদ্যের জনক কিন্তু বিদ্যাসাগর, সে বিরাম চিহ্ন আবিষ্কার করছে, গদ্যকে শৃঙ্খলা দিয়েছে। বুঝতে পেরেছেন? সেরকম আর কি। আচ্ছা, তাহলে এবার বলেন না উপন্যাসের জনক কে? উপন্যাসের জনক প্যারীচাঁদ না বঙ্কিম? প্যারীচাঁদ না বঙ্কিম উপন্যাসের জনক? বঙ্কিম, এই তো হয়ে গেছে। এবার বলুন প্রথম উপন্যাসিক কে? প্রথম উপন্যাসিক কে, প্যারীচাঁদ না বঙ্কিম? প্রথম উপন্যাসিক আবার প্যারীচাঁদ, থ্যাংক ইউ, হয়ে গেছে, থ্যাংক ইউ। এবার বলেন দেখি প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ শগীর না মীর মশাররফ হোসেন? মীর মশা না শাহ মোহাম্মদ শগীর প্রথম মুসলিম কবি? শাহ মোহাম্মদ শগীর প্রথম মুসলিম কবি, শাহ মোহাম্মদ শগীর, থ্যাংক ইউ। এবার বলেন প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশা, থ্যাংক ইউ, মীর মশাররফ হোসেন। ওকে, প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। খেয়াল করে দেখেন, আমরা মহাকবি আলাওল বলি, কিন্তু আলাওল কোনোদিন মহাকাব্য লিখেন না, আলাওল তো মধ্যযুগের কবি। কিন্তু কায়কোবাদ মহা শ্মশান লিখেছেন। তাহলে বলেন প্রথম মুসলিম মহাকবি কে, আলাওল না কায়কোবাদ? প্রথম মুসলিম মহাকবি কে, আলাওল না কায়কোবাদ? আজকে আমার এখানে একটু নেট সমস্যা আছে ভাই, সত্যি আপনাদের প্রবলেম হইতে পারে। কায়কোবাদ, থ্যাংক ইউ। কিন্তু আলাওল এমনি মহাকবি বলা হয়, এমনি। কিছু লোক আছে না চেয়ারম্যান ফেল করে চেয়ারম্যান এরকম, আলাওল হচ্ছে এমনি মহাকবি। কিন্তু প্রথম প্রথম মহাকবি কিন্তু মুসলিম মহাকবি কায়কোবাদ, তিনি মহাশ্মশান লিখেছেন। তাহলে এখানে দেখেন বাংলা সাহিত্যের সব ফাদার্স গুলো একসাথে। আর কি বাকি থাকে? আর বাকি থাকে ছোট গল্প, ওটার জন্য কে, রবীন্দ্রনাথ ঠাকুর। বাকি থাকে কি, গজল, ওটার জন্য কে, কাজী নজরুল ইসলাম। এর বাইরে মোটামুটি সব সব জনক গুলা, ফাদার্স গুলা একসাথে। গদ্যের বাইরে রামমোহন রায়, গদ্যের জনক বিদ্যাসাগর। প্রথম আধুনিক কবি কে বলেন তো? প্রথম আধুনিক কবি গুপ্ত নাকি মাইকেল? প্রথম আধুনিক কবি কে, গুপ্ত না মাইকেল? মাইকেল, মাইকেল, থ্যাংক ইউ। কিন্তু এই প্রশ্নটাকে প্রথম আধুনিক কবি মাইকেল হবে, মাইকেল। রামমোহন কবি ছিলেন না ভাই, প্রথম আধুনিক কবি মাইকেল। এবার একটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে আধুনিক যুগের প্রথম কবি কে? আধুনিক যুগের প্রথম কবি, তখন হবে অ্যান্সার গুপ্ত। হ্যাঁ, আধুনিক যুগের প্রথম কবি গুপ্ত, কিন্তু সে নিজেই ভালো আধুনিক না, অল্প আধুনিক। ঠিক আছে? মনে করেন গুপ্ত হচ্ছে জায়েদ খান, আর মাইকেল হচ্ছেন সালমান শাহ। বিষয়টা বুঝছেন? গুপ্ত আধুনিক যুগে গুপ্ত হচ্ছে জায়েদ খান, আধুনিক যুগে জন্মাইলে হতো না। আর মাইকেল হচ্ছে সালমান শাহ, ঘটনা হচ্ছে এরকম। নেট প্রবলেম, নেট টুকটাক প্রবলেম আছে, কি করবো ভাই। আজকে আমার এখানে বৃষ্টি হচ্ছে এবং গতকালকে আগুন লেগেছিল, আগুন লাগার ফল থেকে একটু ঝামেলা হচ্ছে নেটে।
একটু কম্প্রোমাইজ করে নেন। ওকে, আমি বুঝতে পারলাম আপনার এই পেজটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তাহলে রাজা রামমোহন রায় সম্পর্কে আমি টুকটাক যা পড়বেন সেটা একটু বলে দেই। রাজা রামমোহন রায় সবচেয়ে বড় অবদান একটা ধর্ম তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই ধর্মের নাম কি? ব্রাহ্ম ধর্ম। অনেক সময় একবার ভাই ভাই প্রশ্ন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের লোক ছিলেন, তাহলে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সনাতন নয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বা সনাতন ধর্ম বলা যাবে না, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম। রাজা রামমোহন রায় কোন ধর্ম? ব্রাহ্ম ধর্ম। রবীন্দ্রনাথের পিতা ব্রাহ্ম ধর্ম, রবীন্দ্রনাথের দাদা ব্রাহ্ম ধর্ম। এমনকি ভাই গিরিশচন্দ্র সেন যিনি কোরআন শরীফ অনুবাদ করেছেন তিনিও কি ধর্ম? ব্রাহ্ম ধর্ম। গিরিশচন্দ্র সেনের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নরসিংদী। এই প্রশ্নগুলো আসে আর কি। আচ্ছা, রাজা রামমোহন রায়ের জন্ম 1772 বা 1774, এটা পড়ার দরকার নাই, যেখানে পড়বেন সেখানে আমি স্টার দিয়ে দিব, আমার পড়ার দরকার নাই। 1815 সালে তিনি বই লেখালেখি শুরু করলেন। তার যে একটা বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে বেদান্ত গ্রন্থ। তার একটা বিখ্যাত গ্রন্থ বেদান্ত সার। আচ্ছা, এই দুইটা গ্রন্থের মূল বিষয়বস্তু বলে দেই। দেখেন, বেদান্ত শব্দটা এসেছে বেদ থেকে। তাহলে বেদান্ত গ্রন্থ মানে বেদের হিসাব নিকাশ। বেদান্ত সার মানে হচ্ছে বেদের সামারি। আসলে বেদ কি? বেদ হচ্ছে হিন্দু একটি ধর্মীয় গ্রন্থ, বেদ এবং উপনিষদ। এবার রাজা রামমোহন রায়ের সময় মূল সমস্যাটা কি ছিল? সতীদাহ। কারণ সতীদাহ যে বৈধ না অবৈধ এটা তো আর আপনি মুখে বলে চলবে না, রেফারেন্স চাই। সেই রেফারেন্সই তিনি দিয়েছেন বেদ থেকে। অর্থাৎ সতীদাহের বিপক্ষে লেখা, বেদের রেফারেন্স দিয়ে লেখা বইয়ের নাম এই বেদান্ত গ্রন্থ, বেদান্ত সামারি। তিনি বুঝাইতে চাইছেন বেদান্ত গ্রন্থে সতীদাহের কথা নাই। তিনি বুঝাইতে চাইছেন বেদান্ত সারের মধ্যে, বেদান্ত সার বই লিখে তিনি বুঝাইতে চাইছেন সতীদাহ প্রথা হিন্দু ধর্মের কোথাও নাই। তাহলে আপনাকে পড়তে হবে এই দুইটা, বেদান্ত গ্রন্থ এবং কি বেদান্ত সার। এই সময়ে তিনি আবার আত্মীয় সভা করছেন। দেখেন, তিনি বহু দেবদেবীতে বিশ্বাস করতেন না বলে তিনি একসময় আত্মীয় সভা করেছেন, পরে আবার এই আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ নিজেদের নিয়ে তিনি এক ঈশ্বরবাদে বিশ্বাস করতেন। তার মধ্যে এক ঈশ্বরবাদ ঢুকেছে কেন? কারণ ছোটবেলা তার বাবা তার জন্য মৌলবি রেখে দিয়েছিল, সেই মৌলবি তাকে ফার্সি পড়িয়েছে, সেই মৌলবি তাকে আরবি পড়িয়েছে। এর ফলে আস্তে আস্তে তার মধ্যে এক ঈশ্বরবাদ প্রবেশ করেছে। আবার সে মুসলমান হয়ে গেছে কেউ, আবার সেটা ভাইবেন না। তাহলে এটা আবার ইম্পর্টেন্ট, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছে? রাজা রামমোহন রায়। ঠিক আছে, এরপর আমরা চলে যাব তার বিখ্যাত সালগুলো। 1829 সালে চলে যাব, এই সালটা মুখস্থ করতে হবে। 1829 সালে তার অনেক চেষ্টার ফলে সতীদাহ প্রথা বাতিল করেছে। কিন্তু বাতিলটা কে করেছেন? তিনি তো আর লর্ড ছিলেন না, ভারতের লর্ড ছিলেন উইলিয়াম বেন্টিং। বেন্টিং এই সতীদাহ প্রথা বাতিল করেছেন 1839। 1828 সালটাও ইম্পর্টেন্ট। এই সতীদাহ প্রথা বাতিলের আগের বছর তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন। ব্রাহ্ম সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? তারা এক ঈশ্বরে বিশ্বাস করে, তারা পূজা করে না। হিন্দু সমাজের বৈশিষ্ট্য কি? তারা 33 কোটি দেবদেবীতে বিশ্বাস করে, তারা পূজা করে, কিন্তু ব্রাহ্ম সমাজ পূজা করে না। এই দুইটা সাল পর নিষ্ঠা দিয়ে রাখছি। 1830 সালে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে বিচার দেওয়ার জন্য। তখন রাজা ছিল রাজা দ্বিতীয় শালম আমার জানা মতে। এই দ্বিতীয় শালম ইংল্যান্ডের সাথে, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তো সম্রাটের চুক্তি ছিল। আমাদের অঞ্চলে বিজনেস করবে, সম্রাটকে টাকা দিবে, কিন্তু সম্রাটকে এই টাকা দিচ্ছিল না। টাকা না দেওয়ার ফলে সম্রাট চাইলেন যে রানীর কাছে বিচার দিতে হবে। তখন রানীর কাছে কাকে পাঠানো যায়? তখন দেখলো পুরা উপমহাদেশে একমাত্র স্মার্ট গাইকে, রাজা রামমোহন রায়। যেহেতু রাজা রামমোহন রায় হচ্ছে একমাত্র স্মার্ট গাই। ইউজ হেডফোন প্লিজ। আর একটু স্লো বললে ভালো হয়। আরে, আজকে যে সবাই আমার উপর মাইন্ড করে বসে থাকবে। আচ্ছা, সমস্যা নাই, এটা তো রেকর্ড থাকে ভাইয়া। একবারের জায়গাতে 3বার শোনা যায়। স্লো কিন্তু আমি বলতে পারি, কিন্তু স্লাইড শেষ হবে না, পরে আবার বলবেন না ভাইয়া এটা পড়ার নাই ওটা পড়ার নাই, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? হুম, স্লোই ভালো। পরে কিন্তু শেষ না হইলে আবার বলতে পারবেন না ভাইয়া বলেন নাই বলেন নাই, দেখেন আমি কিন্তু টানা বলে যাচ্ছি। ওকে, তাহলে দেখেন 1830 সালে তাকে ইংল্যান্ডে পাঠানো হলো কেন? রানীর কাছে বিচার দেওয়ার জন্য। কি বিচার দিবে? যে সম্রাটকে ট্যাক্স দিচ্ছে না, কারা দিচ্ছে না? যারা এদেশে ইংরেজরা ব্যবসা করছে। তখন তিনি ইংল্যান্ডে গেলেন, সেটা আমাদের সমস্যা নাই। 1833 সালে তিনি একটা বই লিখলেন, বইটা আগে লিখেছিলেন ইংলিশে, পরবর্তী সেই বইটাকে বাংলায় ট্রান্সলেট করলেন। সেই বিখ্যাত ব্যাকরণ বইটির নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। আপনারা জানেন এটা সালটাও আসে। গৌড়ীয় ব্যাকরণ কে লিখেছেন? রাজা রামমোহন। কত সালে লিখেছেন? 1833 সালে। বাংলা ভাষায় রচিত, মানে বাংলা বর্ণমালায় রচিত প্রথম বইয়ের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। আর যে বছর গৌড়ীয় ব্যাকরণ তিনি লিখলেন সেই বছরে তিনি মারা গেলেন। এবার প্রশ্ন হচ্ছে তিনি আসলে কোথায় মারা গিয়েছেন? তাহলে অ্যান্সার হবে তিনি ইংল্যান্ডে মারা গিয়েছেন।
আবার পরীক্ষায় আসে ইংল্যান্ডের কোন শহরে তিনি মারা গিয়েছেন, তখন অ্যান্সার হবে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তিনি মারা গিয়েছেন। ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তিনি কি মারা গিয়েছেন। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে আমরা লাস্ট বলে দিয়েছি, বেদান্ত গ্রন্থকার রাজা রামমোহন রায়, বেদান্ত সারকার রাজা রামমোহন রায় আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছেন, রাজা রামমোহন রায়। শহীদ হওয়ার কথা বাতিল কত সালে, 1829 সালে। শহীদ হওয়ার কথা কে বাতিল করেছেন, উইলিয়াম বেন্টিং। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কত সালে, 1800 কত সালে, 28 সালে। রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী, ব্রাহ্ম ধর্মের অনুসারী। ভাই গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী, ব্রাহ্ম ধর্মের অনুসারী। রবীন্দ্রনাথের পিতা দাদা কোন ধর্মের অনুসারী, ব্রাহ্ম সমাজের অনুসারী। ব্রাহ্ম সমাজের এরা কি পূজা করতেন নাকি করতেন না, করতেন না। গৌড়ীয় ব্যাকরণ কে লিখেছেন, রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ কত সালে, 1833 সালে। তারপর হচ্ছে রামমোহনের মৃত্যু হয়েছে কোথায়, ইংল্যান্ডে। কোথায় হয়েছে, ব্রিস্টল শহরে। এই হচ্ছে রামমোহনের সংক্ষিপ্ত পড়া। আর দুই একটা বই তার আছে, ওগুলো পড়ে রাখেন। একটা বইয়ের নাম হচ্ছে তার পথ্যবিধান, আর একটা বইয়ের নাম হচ্ছে তার সতীদাহ প্রথা বাতিল হবে কিনা অতদ বিষয়ক প্রস্তাব। সতীদাহ সংক্রান্ত যে কোনো বই, সতীদাহ প্রথা রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। ঠিক আছে। তার আরেকটা বই আছে প্রবর্তক নিবর্তকের সংবাদ। প্রবর্তক নিবর্তকের সংবাদ, এই আছে তার বই। তাহলে সবচেয়ে বেশি ইমার্জেন্সি বই বেদান্ত গ্রন্থ, বেদান্ত সারি দুই বেশি আসে। মাঝে মাঝে পথ্যবিধান আসে, রামমোহন রায় সতীদাহ প্রথা বাতিল হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, সেটা আসে। প্রবর্তক নিবর্তকের সংবাদ। আমরা আশা করি সবই পড়ে ফেলেছি। এবার দেখেন, অনেকগুলা ব্যাকরণ আছে। মনোল দাস সুম্পাসাও লিখেছে এম ইডিয়মা বেঙ্গলাই, এম ইডিয়মা ভোকাবুলারি পর্তুগিজ। এম ইডিয়মা বেঙ্গলাই ভোকাবুলারি পর্তুগিজ। ভোকাবুলারি ভোকাবুলারিও এম ইডিয়মা বেঙ্গলাই পর্তুগিজ। আমি আবার বলছি, ভোকাবুলারিও এম ইডিয়মা বেঙ্গলাই পর্তুগিজ। মনোল দাস সুম্পাসাও লিখেছে। নাথান ব্রাসি হ্যালেট লিখেছে ব্যাকরণ। কিন্তু তাদের ব্যাকরণের চাইতে গরীয় ব্যাকরণ বেশি আলোচিত, যদিও তিনি পরে লিখেছেন। কেন বেশি আলোচিত? কারণ প্রথম ব্যাকরণটা লেখা ছিল পর্তুগিজ বর্ণমালায়, দ্বিতীয় ব্যাকরণটা ইংরেজি বর্ণমালায়, কিন্তু গরীয় ব্যাকরণ বাংলা বর্ণমালায়। এবার সবাই বলুন, গরীয় ব্যাকরণ কত সাল? গরীয় ব্যাকরণ কত সাল? 1833। সেই তো, সবাই তো বুঝতেছে ভাই, থ্যাংক ইউ। এই যে রামমোহনের সাহিত্য করবো, আমাদের আর পড়ার দরকার নেই, এখানে যা আছে আপনারা সব করে ফেলেন, আশা করি আর কোনো সমস্যা হবে না। আর যা যা পড়া, যে ধরনের প্রশ্ন আসে আমি সেই প্যাটার্নও বলে দিয়েছি। লালনের যেগুলা লাল দেওয়া আছে, এই লাল দেওয়া দাগগুলো পড়ে ফেলেন। লালন সম্পর্কে আপনারা টুকটাক জানেন, আমি বললেও চলবে, না বললেও চলবে। এবার আসি যুগ সন্ধিক্ষণ। আচ্ছা, যুগ সন্ধিক্ষণ শুরু হয়েছে 1760 সাল থেকে আর শেষ হয়েছে 1860 সালে। কেন হয়েছে সেটা দেখেন। এই সময়টা হচ্ছে ভারতচন্দ্র মারা গেছে, ভারতচন্দ্রের মৃত্যু ঘটেছে এই সময়টায়। ঠিক আছে। আর এই সময়টায় কি ঘটেছে বলেন তো দেখি, 1860 সালে কেন যুগ সন্ধিক্ষণ শেষ হইলো, কি ঘটেছে এই সময়, কেউ বলতে পারেন? কেন এই সময়টা যুগ সন্ধিক্ষণ শেষ হইলো, কি ঘটেছে এই সময়ে? গড, থ্যাংক ইউ। মাইকেলের উত্থান ঘটেছে। মাইকেলের উত্থান ঘটেছে। মাইকেলের উত্থান। মাইকেলের উত্থান। মাইকেলের জন্ম না, কিন্তু জন্ম বললে আবার হবে না। কারণ মাইকেল জন্মাইছে কিন্তু 1800 কত সালে, 24 সালে। কিন্তু আমরা 60 সাল, মাইকেলের উত্থান 1860 সাল। কিসের মাধ্যমে মাইকেলের উত্থান ঘটেছে, এমন কি মাইকেল করেছে 1860 সালে? তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব কাব্য তিনি প্রকাশ করেছেন 1860 সালে। তাহলে দেখেন, ভারতচন্দ্র মরে যাওয়ার পর কি নাই, কবি নাই। আর মাইকেলের উত্থানের আগ পর্যন্ত আহামরি কবি নাই, একটা কবি আছে, সেই কবির নামে কি, গুপ্ত। আমরা পড়েছিলাম, প্রথম পেজে পড়েছিলাম। দেখেন আপনারা, ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে মাইকেলের উত্থান পর্যন্ত একমাত্র কবির নাম কি, গুপ্ত। আর কেউ কবি ছিলেন না, যেহেতু এই একমাত্র কবি গুপ্ত, তাই তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। আগে যুগ সন্ধিক্ষণ কত, 1760 থেকে 1860 কত বছর, 100 বছর। এই 100 বছর একজন লোকই কবিতা লিখছেন, তার নাম কি, গুপ্ত, তাই তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। বিষয় ক্লিয়ার? ওকে। তাহলে যুগ সন্ধিক্ষণ কেন শুরু? ভারতচন্দ্র মরে গেছে গা, আর কবি নাই। আর যুগ সন্ধিক্ষণ কেন শেষ হইলো 1860 সালে? মাইকেলের উদ্ভব করেছে। বলেন, মাইকেলের কোন গ্রন্থ, সংক্ষেপে লিখেন, মাইকেলের কোন গ্রন্থ 1860? মাইকেলের কোন গ্রন্থ? তিলোত্তমা সম্ভব, থ্যাংক ইউ, 1860 সালে। ওকে, হয়ে গেছে। এরপর আসি, আমরা এগুলা পড়েছি, যুগ সন্ধিক্ষণের বন্ধু, এগুলা পড়েন আপনারা। খাঁটি বাঙালি কবি বঙ্কিম বলেছেন, এই কথাটা বললেন। আর আধুনিক যুগের প্রথম কবি, এই কথাটা পড়বেন। গুপ্তের কথা বলছি, তিনি মূলত সাংবাদিক, হ্যাঁ। তিনি মূলত কি, সাংবাদিক, যদিও তাকে আমরা কবি টবি বলি, তিনি মূলত সাংবাদিক। এই স্বদেশ কবিতাটা পড়বেন। বড় কে কে কবিতাটা পড়বেন। নীলকর কবিতা পড়বেন। বাঙালি মেয়ে পড়লে পড়েন।
তিনি শিক্ষার প্রতি সমর্থন ছিল না। গুপ্ত, সাংবাদিক গুপ্ত, সাংবাদিক গুপ্ত। এরপর আমরা পেরিচাঁদে চলে আসি। আমরা পেরিচাঁদ সম্পর্কে বলছি যে পেরিচাঁদ আলালে করে দুলাল লিখেছেন। পেরিচাঁদ টুকটাক সিনিয়রই ছিলেন, আলালে করে দুলাল লিখছে। দেখেন, আলালে করে দুলালের বিষয়বস্তু কিন্তু মদ খাওয়া। এই যে নায়ক থাকে, মদ খাইতে খাইতে নষ্ট হয়ে যায়। অনেক টাকা পয়সা থাকে, ধনীর আদরে লালিত সন্তান। ধনী লোকের সন্তানগুলো বেশিরভাগ নষ্ট হয়, সেটা এখানে বোঝানো হয়েছে। এখন ওই সময়টাই ছিল মদের জোয়ার। এই 1858, তো আলালের ঘরে দুলাল কত সালে? 1858 সালে। এই সময়টা সব মদ নিয়ে লেখালেখি ছিল, মদ ছিল ওই সময় লেখালেখির প্রধান বিষয়বস্তু। কেন জানেন? অলরেডি ডি রোজিওর প্রভাব পড়া শুরু হয়েছে। ডি রোজিও এই পেরিচাঁদকে, যাদেরকে মদ খাওয়া শিখাইছে, পেরিচাঁদ মদ খাইতো। মাইকেল অবশ্য একটু জুনিয়র, মাইকেলে মদ খাইতো। তারপর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এরাও মদ খাইতো। এরা সব মদ নিয়ে মাতাল হয়ে পড়ে থাকতো। ডি রোজিও তাদেরকে মদ খাওয়া শিখাইছে। তারা হিন্দু, তারপর তাদেরকে গরু খাওয়া শিখাইছে। এই লোকগুলাকে বাইজি মানে মেয়ে মানুষের সাথে নাচ করা শিখাইছে। আর একটু মাইন্ড করেন না, পতিতাবৃত্তিও শিখাইছে ডি রোজিও তাদেরকে। বুঝতে পারছেন? আর এরাই মদ নিয়ে বেশি লিখছে। যেমন দেন, পেরিসাদ নিজেই মদ খাইতো, অথচ পেরিসাদ নিজেই মদের বিরুদ্ধে লিখছে। মাইকেল নিজে বাকিতে মদ খাইতো, মাইকেল নিজে আবার একই কি বলে সভ্যতায় মদ খাওয়া ঠাওয়া বাইজি নাচানা এসবের বিরুদ্ধে লিখছে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় লিখছে নববাবু বিলাস, নববিবি বিলাস, কলিকাতা কমলা, ইত্যাদি ইত্যাদি। পেরিসাদ মিত্র কি কি পড়বেন? পেরিসাদ মিত্র আমরা তো পড়েছি টেক্সাস ঠাকুর, এটা পড়তে হবে। তিনি ডি রোজারিওর একজন মেম্বার ছিলেন, শিষ্য ছিলেন, তাই তিনি ইয়াং বেঙ্গলের সদস্য। আমরা আগে বলেছি তার যে উপন্যাসের ভাষা খুব বাজে ভাষা ছিল। মনে করেন এফএম রেডিওর ভাষা যেরকম ভয়ঙ্কর বাজে, তার ভাষাও ছিল ভয়ঙ্কর বাজে। তাই ওই ভাষাকে নাম দিয়েছে আলালি ভাষা বা হুতুমি ভাষা। ডিফেন্স অফ বেঙ্গল এটা পড়তে হবে। আর এটা পড়লেন জমিদার অ্যান্ড রায়টস, চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে তিনি এটা লিখেছেন। তার মদ খাওয়া নিয়ে কি কি আছে আমরা সেটা দেখে ফেলি। আলালের ঘরে দুলাল, এটা সাল সহ পড়তে হবে 1858 সাল। এটা বিষয়বস্তু মদ। এরপর পড়তে হবে আধ্যাত্মিকতা, মদ খাইলে আধ্যাত্মিকতা বাড়ে। মদ খাওয়া বড় দায় জাত থাকে আর কি। আরেকটা আছে যৎ কিঞ্চিৎ, মদ খাইতে হবে কম কম করে। এই তিনটাই পড়বেন, আর কিছু করার দরকার নাই। এবার বলেন দেখি, মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়? এটা কার? সংক্ষেপে লিখলে হবে, পুরো নাম লেখা লাগবে না। মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়, কার এটা? পেরিচাঁদ মিত্র। গুড। যৎ কিঞ্চিৎ, অল্প অল্প মদ খাবেন, যৎ কিঞ্চিৎ এটি কার? পেরিচাঁদ মিত্র। গুড, পেরিচাঁদ মিত্র। ডিফেন্স অফ বেঙ্গল কে? পেরিচাঁদ মিত্র। এই যে মতিলাল, এই মতিলাল এই প্রচুর পরিমাণে কি খাইতো? আপনার মদ খাইতো। আর ঠগস আছে এখানে যতগুলা ক্যারেক্টার আছে, মনে করেন উপন্যাসকে একটা সিনেমা মনে করবেন। ওই সিনেমাতে যতগুলা নায়ক আছে, নায়িকা আছে, ভিলেন আছে, আপনার কাউরই ভালো লাগে নাই। আপনার শুধু ঠগস আসা নামে এটিএম শামসুজ্জামান একজন ছিল। আপনি বলতে পারেন যে ওই সিনেমা দেখে আমার শুধুমাত্র এটিএম শামসুজ্জামান রে ভাল লাগছে। তাই বলা হয়, এ আলালে করে দুলাল যদি একটা সিনেমা হয়, ওই সিনেমায় একটা ক্যারেক্টার ভালো লেগেছে, সেই ক্যারেক্টারকে বলেন তো। আল্লাহ করে দুলাল একটা সিনেমা কল্পনা করেন, ওই সিনেমায় একটা ক্যারেক্টারই ভালো লেগেছে, সেই ক্যারেক্টারের নাম কি? ঠক চাচা। এটাই বলা একমাত্র সার্থক ক্যারেক্টার। আর মনে করেন নায়ক যে মতিলাল, এ হইলো জায়েদ খান, তারে আপনার ভাল লাগে নাই। ভিলেন সে হচ্ছে মনে করেন ওই কি যেন বলা হয়, হিরো আলম, তার আপনার ভাল লাগে নাই। কিন্তু ঠক চাচা ক্যারেক্টার ছিল হচ্ছে এই এটিএম শামসুজ্জামান, ওই একটাই ভাল লাগছে। এই জন্য বলা হয় আলালে করে দুলাল উপন্যাসে সার্থক ক্যারেক্টার কোনটি? তাহলে অ্যান্সার হবে ঠক চাচা। শেষ। এছাড়া পেরিচাঁদ কি লিখছে? যৎকিঞ্চিৎ লিখছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কোনটি রামমোহন রচিত পত্রিকা নয়? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর কার কবিতা? গুপ্তের কবিতা। এবার বলেন, গুপ্ত কি সাহিত্যিক না কবি? যদিও সে কবিতা লিখেছে, গুপ্ত কবিতা লিখেছে বড় কে, গুপ্ত কবিতা লিখেছে কে, গুপ্ত কবিতা লিখেছে নীলকর, গুপ্ত কবিতা লিখেছে বাঙালি মেয়ে। হ্যাঁ, সাংবাদিক। তারপরে তাকে বলতে হবে সাংবাদিক। না, তিনি সাহিত্যিক না, সাংবাদিক। সংবাদ প্রভাকরের কারণে তিনি বিখ্যাত সাংবাদিক। আগে তো দৈনিক সংবাদপত্র চালানো অনেক কঠিন ছিল, এত টাকা আপনি কই পাবেন? সেই প্রথম এত জনপ্রিয় ছিল সংবাদ প্রভাকর, প্রথম দৈনিক ছিল সংবাদ প্রভাকর। প্রথম দৈনিক পত্রিকার নামই কি? সংবাদ প্রভাকর। মদনার বেশি পড়ার দরকার নাই, মদন মোহন তর্কালঙ্কার, মদনার শুধু এটুকু পড়বেন। বাকি সব করে কে লিখেছেন? মদনা। সকালে উঠে আমি মনে মনে বলি মদনা। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে, মদনা। আর কিছু পড়ার দরকার নেই, শেষ।
আমরা চলে এসেছি এখন কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, বিদ্যাসাগর সম্পর্কে আমাদের যা যা পড়তে হয়, বিশেষ করে বিদ্যাসাগর যে গ্রামের বাড়ি সেটা পড়তে হয় বীরভূমে। বিদ্যাসাগরের বাড়ির পাশে একটা নদী ছিল, সেই নদীর নাম কি? দামোদর নদী। সেই দামোদর নদী পাড়ি দিয়েছিল মায়ের ডাকে, এটা পড়তে হয়। কোন নদীর তীরে বিদ্যাসাগরের বাড়ি? দামোদর নদীর তীরে। বিদ্যাসাগর কোন কলেজে লেখাপড়া করতেন? তখন তো কলেজ ছিল বিখ্যাত হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ ইত্যাদি। তাহলে অ্যান্সার হবে তিনি সংস্কৃত কলেজে লেখাপড়া করতেন। এই তাকে সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজ কয় বছর বয়সে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়ে বের করে দিয়েছে? মাত্র 19 বছর বয়সে কলেজ। অন্য অন্য সকলকে উপাধি দিয়েছে ব্যক্তি, কিন্তু তাকে উপাধি দিয়েছে কে? তার কলেজ বা তার প্রতিষ্ঠান। কত বছর বয়সে? 19 বছর বয়সে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে। বিদ্যাসাগরের জন্ম কত? 1820। যদি 19 বছরে বিদ্যার উপাধি পান তাহলে কত? 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছেন। বিদ্যাসাগর উপাধি কে দিয়েছে? ব্যক্তি দিয়েছে না কলেজ দিয়েছে বলেন? তাকে বিদ্যাসাগর উপাধি কোনো ব্যক্তি দিয়েছে নাকি কলেজ দিয়েছে? কলেজ। কলেজ কি কলেজ? সংক্ষেপে লিখলেই হবে, কি কলেজ দিয়েছে তাকে বিদ্যাসাগর উপাধি? সংস্কৃত কলেজ। বলেন তো কয় বছর বয়সে তিনি বিদ্যাসাগর হয়েছেন? কয় বছর? 19 বছর বয়সে। আর আমরা এতগুলা বয়স পেরিয়ে এসেছি, এখনো আমাদের কি হইল না? বিদ্যার হাতে করি হইল না। আর এই বেটা 19 বছর বয়সে বিদ্যার সাগর উপাধি লাভ করেছেন। মূলত হচ্ছে তারে কোনো টিচাররা পড়াইতে পারতো না, কারণ সে এত বেশি জানতো। টিচাররা তাকে পড়াইতে শরম পাইতো, ভয় পাইতো। মাঝে মাঝে টিচারদের ভুল হয়ে যাইতো, বিদ্যাসাগরের চোখে টিচারের চোখ পড়ে যাইতো, বিদ্যাসাগর লজ্জায় ভুল করতো, স্যারে ভয় পাইতো বিদ্যাসাগর, লজ্জা পাইতো বিদ্যাসাগর, মাথা নিচু করে ফেলতো। তখন এই টিচার বুঝে যাইতো, এ রে কাম হইছে, রে কাম হইছে। তখন এই টিচাররা এই লোকটাকে কলেজ থেকে বের করে দিল চক্রান্ত করে। কি চক্রান্ত? বিদ্যার সাগর উপাধি দিয়ে। আচ্ছা, এই হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সাহিত্যকর্ম। বিদ্যাসাগর পরে জব করেছে, প্রথম জব করেছে কোথায় জানেন? এতক্ষণ তো বললাম তার স্টুডেন্ট লাইফ, এবার আসি জব লাইফ। বিদ্যাসাগর প্রথম জব করেছে কোথায়? আপনার জানা থাকলে একটু বলেন তো। বিদ্যাসাগরের প্রথম জব কোথায়? বিদ্যাসাগরের গুড গুড কারেক্ট অ্যান্সার। বিদ্যাসাগরের প্রথম জব করেছে ফোর্ট উইলিয়াম কলেজ। অনেকগুলো, আমার তিনজনে কারেক্ট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। প্রথম জব করেছেন ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিত হয়েছেন। আর ফোর্ট উইলিয়াম কলেজের মূল বৈশিষ্ট্যই ছিল হচ্ছে পাঠ্যপুস্তক তৈরি করা। তখন বিদ্যাসাগরও প্রচুর পরিমাণে পাঠ্যপুস্তক লেখালেখি শুরু করলেন। তখন বিদ্যাসাগর বাচ্চাদের জন্য লিখলেন বর্ণপরিচয়। বিদ্যাসাগর বাচ্চা, মানে একদম ছোট বাচ্চাদের জন্য লিখলেন বর্ণপরিচয়। যারা 5-6 বছর হয়েছে তাদের জন্য বিদ্যাসাগর লিখলেন, তাদের পড়ানোর জন্য লিখলেন বোধোদয়। এরপর আবার ব্যাকরণ পড়ানোর জন্য লিখলেন শব্দমঞ্জুরি। আবার ব্যাকরণ লিখলেন আখ্যান মঞ্জুরি। অর্থাৎ তিনি পাঠ্য বইও লিখলেন বর্ণপরিচয়, মানে সরাসরি আরো সিধি। বোধোদয় মানে হচ্ছে অতে আমটি আমি খাবো পেরে, আতে অজগরটি আসছে তেরে, মানে উল্টা বললাম। অতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। বোধোদয় হচ্ছে একটু আপার লেভেলের। আবার একটু গ্রামার দরকার হয় তখন লিখছি শব্দমঞ্জুরি। আর একটু আপার লেভেলে গ্রামার দরকার হলে তখন লিখছি কি আখ্যান মঞ্জুরি। এরপর তিনি পাঠ্যপুস্তক রচনা করলেন ইংরেজ বাচ্চাদের পড়াইবার জন্য। তিনি লিখলেন শকুন্তলা, অনুবাদ করলেন এরকম। তার মূল তার মূল বিষয়বস্তু ছিল কি? পাঠ্যপুস্তক রচনা করা। যেহেতু হোটেলে কলেজ, যেখানে পড়ানো হয়, বই ছাড়া কি পড়ানো যাবে? হ্যাঁ? বই রচনা করা। বই রচনা করা তার প্রধান কাজ ছিল। তার সমস্ত সাহিত্যকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, তার এক ধরনের সাহিত্যকে আমরা বলি অনুবাদ সাহিত্য। তার আরেক ধরনের সাহিত্যকে আমরা বলি হচ্ছে শিশুতোষ সাহিত্য। শিশুতোষ সাহিত্য। তার আরেক ধরনের সাহিত্যকে আমরা বলি হচ্ছে মৌলিক সাহিত্য। মৌলিক সাহিত্য। আরেক ধরনের সাহিত্যকে আমরা বিবিধ নাম দিয়েছি। ঠিক আছে। এই সবচেয়ে বেশি আসে হচ্ছে বিদ্যাসাগর আত্মজীবনী। বিদ্যাসাগর আত্মজীবনী তো চমৎকার, বইটা এত অসাধারণ। তার সেই আত্মজীবনী বইটার নাম হচ্ছে আত্মপরিচয়। এটা 2বার বা 3বার বিসিএস এসেছে। বিদ্যাসাগরের বায়োগ্রাফির নাম কি? তখন অ্যান্সার হবে কি? আত্মপরিচয়। আত্মপরিচয় তার কোন জাতীয় বই? বায়োগ্রাফি। আচ্ছা,
তিনি বাচ্চাদের জন্য কি বই লিখেছেন আমরা ইতিমধ্যে বললাম, যাতে বাচ্চারা, আসলে বাচ্চারা বললে শুধু বাচ্চারা নয়, ইংরেজদের তো সরাসরি পড়াতে হবে, তাই ইংরেজদের জন্য তিনি বাচ্চাদের জন্য লিখলেন বর্ণপরিচয়। এরপর আপনি ধরেন সরাসরি সব চিনে ফেলেছেন, তখন তা আপনার একটু বোধের উদয় হয়েছে, তখন আপনাকে কি করতে হবে, বোধোদয়। তাই বর্ণপরিচয় লিখলেন, তিনি বোধোদয় কি করলেন, লিখলেন। এরপর তিনি গ্রামার লিখলেন, কি গ্রামার লিখলেন, শব্দ মঞ্জুরি। আবার তিনি গ্রামার লিখলেন আখ্যান মঞ্জুরি। এইভাবে তিনি আস্তে আস্তে ধাপে ধাপে বই লিখতে থাকলেন। আর প্রচুর অনুবাদ সাহিত্য দরকার হয়, কারণ টেক্সট লাগবে, তো এখনো তো আমরা দেখি গল্প উপন্যাস কত কিছু পড়ি বাংলায়। তখন তিনি প্রথম দিকে তো আর সাহিত্য থেকে আসতো না, তখন তিনি অনুবাদ করা শুরু করলেন। অভিজ্ঞান শকুন্তলা অনুবাদ করে নাম দিলেন কি, শকুন্তলা। শকুন্তলা। কমেডি অফ এরর্স উইলিয়াম শেক্সপিয়ারের বইটা অনুবাদ করে তিনি নাম দিলেন কি, ভ্রান্তি বিলাস। তারপর তিনি বৈতাল পঁচাশি, ওই বইটাকে অনুবাদ করে তিনি নাম দিলেন বেতাল পঞ্চবিংশতি। বেতাল মানে বেতাল, আর পঞ্চবিংশতি মানে হচ্ছে 25। এটা অবশ্য তার প্রথম অনুবাদ গ্রন্থ, এই কথাটা আমাদের আগে লিখলে ভালোই তো। 1847 সালে এটি তার প্রথম প্রথম অনুবাদ গ্রন্থই কিন্তু বেতাল পঞ্চবিংশতি। এরপর রামায়ণটাকে অনুবাদ করলেন তিনি। রামায়ণটাকে অনুবাদ করে, রামায়ণের 7টা খণ্ড তো, সব অনুবাদ করেন নাই। 7 নম্বর খণ্ডটা অনুবাদ করে তিনি নাম দিলেন কি, সীতার বনবাস। আবার ফেবলস, ফেবলস তো ইংলিশে আছে ফেবলস, ইসপের ফেবলস। ফেবলস কে অনুবাদ করে তিনি নাম দিলেন কি, কথামালা। এই হচ্ছে তার অনুবাদ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ। এর মৌলিক গ্রন্থ। তিনি একবার ছ্যাঁকা খেলেন, কষ্ট পেলেন। তার একটা বন্ধু ছিল ঈশ্বরচন্দ্র, কিন্তু ছেলে ছিল গুপ্তি, বিদ্যাসাগর, কিন্তু মেয়ে ছিল না। তার বন্ধুর মেয়ের নাম ছিল প্রভাবতী। এই প্রভাবতীকে তিনি আপন মেয়ের মতো ভালোবাসতেন। এই প্রভাবতী যখন অল্প বয়সে মারা গেছে, তখন তিনি কষ্ট পেন। এই কষ্ট পেয়ে তিনি লিখলেন তার প্রথম মৌলিক রচনার নাম কি, প্রভাবতী সম্ভাষণ। তার প্রথম মৌলিক তো, হ্যাঁ শাহ আলম, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখানে একটু সংশোধন করছি। শব্দটা হচ্ছে আত্মচরিত, আত্মপরিচয় না, আত্মচরিত, দুঃখিত, আত্মচরিত, বিদ্যাসাগরের বই। তাহলে এইভাবে প্রশ্ন আসে, বর্ণপরিচয় কোন ধরনের সাহিত্য, শিশুতোষ রচনা। কোন ধরনের সাহিত্য, বোধোদয় শিশুতোষ রচনা। শব্দমঞ্জুরি আখ্যান মঞ্জুরি কোন ধরনের সাহিত্য, শিশুদের ব্যাকরণ। শকুন্তলা কোন ধরনের সাহিত্য, অনুবাদ। ভ্রান্তিবিলাস কোন ধরনের সাহিত্য, অনুবাদ। বেতাল পঞ্চবিংশতি কোন ধরনের সাহিত্য, অনুবাদ। সীতার বনবাস কোন ধরনের সাহিত্য, অনুবাদ। কথামালা কোন ধরনের সাহিত্য, অনুবাদ। তার প্রথম মৌলিক গ্রন্থের নাম কি, প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী মারা যাওয়ার কারণে লিখেছে তো, তাই এটা হচ্ছে ট্রাজেডি। কোন জাতীয়, কোন রস, ট্রাজেডি। ঠিক আছে। তারপর তিনি দু একটা কমেডিও লিখছে, অতি অল্প হইল। অতি অল্প হইল তার একটা কমেডি। এই কমেডি যখন জনপ্রিয় হইলো, তখন তিনি আবার লিখলেন অতি অল্প হইল টু। এবারের বইয়ের নাম হচ্ছে আবার অতি অল্প হইল। আবার অতি অল্প হইল, তিনি এই নামে আবার কি লিখলেন, বই লিখলেন। তার একটা বই আছে, সেটা হচ্ছে রত্ন পরীক্ষা। এইভাবে আর কি, এগুলো তার মৌলিক বই। এর মধ্যে প্রভাবতী সম্ভাষণটা একটু বেশি পড়তে হবে। প্রভাবতী সম্ভাষণ প্রথম মৌলিক কোনটি, প্রভাবতী সম্ভাষণ। প্রথম অনুবাদ কোনটি, বেতাল পঞ্চবিংশতি। কত সাল, 1847 সাল। প্রথম বিরাম চিহ্ন কোথায়, বেতাল পঞ্চবিংশতিতে। ঠিক আছে। আর শিশুদের জন্য প্রথম বই বর্ণপরিচয়। এটা ক্লাসিক, যেমন ক্লাসিক মানে কি, শত শত বছর যে বইটা চলে। আমরাও ছোটবেলা সরসরায় পড়েছি, আপনাদের বাচ্চা কাচ্চারাও সরসরায় পড়বে, দাদারাও পড়েছে। তাই এই বইটা হচ্ছে বর্ণপরিচয় বা ক্লাসিক মর্যাদা লাভ করেছে। তার আত্মজীবনী কোনটি, আত্মচরিত, এই কয়টা বই আছে, বেশি আছে। অতি অল্প হইলো, এটার ওই ইয়া কোনটি, আবার অতি অল্প হইলো, এভাবে আর কি। আবার এখান থেকে আসে শকুন্তলা, তিনি কোথা থেকে অনুবাদ করেছেন, অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। ভ্রান্তিবিলাস শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে। বেতাল পঞ্চবিংশতি, লাল্লুজি, একজন হিন্দি কবি আছে লাল্লুজি, লাল্লুজির বৈতাল পঁচাশি। বৈতাল পঁচাশি অনুবাদ করে তিনি লিখেছেন কি, বেতাল পঞ্চবিংশতি। সীতার বনবাস কোনটা অনুবাদ করেছেন, রামায়ণ। রামায়ণের কয় নাম্বার খণ্ড, 7 নম্বর খণ্ড অনুবাদ করে নাম দিয়েছেন তিনি সীতার বনবাস। আর ফেবলস এর কথামালা। এইভাবেই মূলত হচ্ছে তার গ্রন্থসমূহ আসে। হ্যাঁ, যেটা তার আত্মচরিত বই, ওটারই অপর নাম জীবন চরিত। ঠিক আছে। ওটার জীবন চরিত নয়, ওটার অপর নাম বিদ্যাসাগর চরিত। বিদ্যাসাগর চরিত, এটার দুইটা নাম।
এক আত্মচরিত আর দুই হচ্ছে বিদ্যাসাগর চরিত, তবে বিসিএস এ এই নামে এসেছে। হ্যাঁ, বিসিএস এ এসেছে আত্মচরিত বইটিকার বিদ্যাসাগর। আচ্ছা, তার মৌলিক বই আমরা বললাম রত্ন পরীক্ষা, অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো। আর তিনি একটা সংগ্রাম করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আরেকটা প্রশ্ন আসে। বিদ্যাসাগর এই যে এত বই লিখলো, বাচ্চাদের জন্য বই, শিশুদের জন্য বই, বড়দের জন্য বই, এরপর বড়দের জন্য ব্যাকরণ লিখেছে সংবাদ কৌমুদী। আবার সে সমাজ সংস্কারের জন্য সারা জীবন সে ব্যয় করেছে। সেই সমাজ সংস্কারের জন্য আপনারা জানেন তিনি বিধবাদের বিবাহ দেওয়ার চেষ্টা করেছেন। কেন বিধবাদের বিবাহ দেওয়ার কথা বলেছেন? কিছু বিধবা কিছু বিধবা অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল। মানুষ তখন বলতেছিল এই যে বিধবা অন্তঃসত্ত্বা হইল, রামমোহনকে গালিগালাজ করতেছিল। তখন বিদ্যাসাগর দেখলেন রামমোহন ভালো কাজ করে গালি খাচ্ছে, তাই রামমোহনকে গালিগালাজ থেকে উদ্ধার করতে হবে, আর বিধবাদের বিবাহ দিতে হবে, না হয় সমাজে ব্যভিচার বেশি ঘটবে। তখন তিনি বিধবাদের বিবাহের জন্য আন্দোলন শুরু করেন। 1800 কত সালে, 56 সালে বিধবা বিবাহ পাশ হয়। আর বিধবা বিবাহ আইনটা পাশ করার ক্ষমতা কিন্তু বিদ্যাসাগরের নাই। পাশ করেছেন যিনি, তার নাম হচ্ছে লর্ড ডাইল। লর্ড ডাইলও সেটা পাশ করেছেন। কিন্তু 1856-তে পাশ হইলো। 1870 সালে তার ছেলে প্রথম বিয়ে করছে নারায়ণচন্দ্রকে, তিনি বিধবার সাথে বিবাহ দেন। এর আগে কেউ বিয়ে করতে যায় নাই। এর মধ্যে আমরা পড়েছি না, মদন মোহন তর্কা অলঙ্কার পাতি সব করে রব রাত্রি পোহাইলো। এই মদনা এই বিদ্যাসাগরের রিকোয়েস্টে বিয়ে করতে গেছিল, মদনারে মানুষে পিটাইছে তখন। কিন্তু সমাজ এই বিধবা বিবাহ মানতে পারে নাই, তখন মদনারে পিটাইছে পর্যন্ত। এবার একটা প্রশ্ন আছে, বিদ্যাসাগর যে এত সাহিত্য লিখেছে, সমাজ সংস্কারও করেছে, প্রথমত বিদ্যাসাগর কোনটা, এক না দুই বলেন? এক না দুই? আচ্ছা, বিদ্যাসাগর এক সাহিত্যিক, আর দুই বিদ্যাসাগর সমাজ সংস্কারক, কোনটা হবে অ্যান্সার? হম, তাহলে অ্যান্সার হবে দুই। দুই, দুই হবে অ্যান্সার। তিনি সাহিত্যের চাইতে সমাজ সংস্কারক হিসাবে বেশি বিখ্যাত। তাহলে দুই হবে অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বর্ণপরিচয় ক্লাসিক মর্যাদা লাভ করেছে কোনটি? বর্ণপরিচয়। তারপর পড়লাম আমরা বোধোদয়, শিশুতোষ বই, শব্দমঞ্জুরি, বাচ্চাদের ব্যাকরণ, এগুলো হচ্ছে বাচ্চাদের ব্যাকরণ কৌমুদী ইত্যাদি। আখ্যান মঞ্জুরি বাচ্চাদের ব্যাকরণ, কথামালা হচ্ছে ফেবলস। এটা একদিকে যেরকম ইতিকথা, অপরদিকে সেটা অনুবাদ সাহিত্য, এটা বোথ, দুইটি। তাহলে আমরা পড়ে ফেলেছি। এই যে আত্মচরিত, মূলত এটা আত্মচরিত এবং বিদ্যাসাগর চরিত। যদিও বিদ্যাসাগর চরিতকার, বিদ্যাসাগরের আত্মচরিতকার, বিদ্যাসাগরের এটা প্রথম বায়োগ্রাফি। ভ্রান্তিবিলাস শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স, কথামালা এইসবের ফেবলস থেকে অনুবাদ করা হয়েছে। বেতাল পঞ্চমী প্রথম জ্যোতিষচন্দ্রের প্রয়োগ 1800 কত সাল? 47 সাল। বৈতাল পঁচশী, লাল্লুজি হচ্ছে একজন হিন্দি কবি। তার একটা বিখ্যাত বই ছিল বৈতাল পঁচশী, ওটাকে অনুবাদ করে নাম দিয়েছেন বেতাল পঞ্চমী। প্রভাবতী সম্ভাষণ তার প্রথম মৌলিক রচনা। প্রভাবতী তার বন্ধুর মেয়ে মারা গেছে, তাই তিনি কষ্ট পেয়ে এটা লিখেছিলেন। আশা করি বিদ্যাসাগর পড়া হইল। আচ্ছা, বিদ্যাসাগর, শাহ আলম ভাই, কি যেন, শাহ আহসান ভাই, বিদ্যাসাগর যদি সমাজ সংস্কারক হয়, রামমোহনের সমাজ সংস্কারক হইতে কোনো বাধা আছে? তো বিদ্যাসাগর সমাজ সংস্কারক হইলে আপনার সমাজ সংস্কারক হইতে কোনো বাধা আছে? হ্যাঁ, হাসান ভাই? না, তাহলে তো আর সমস্যা নাই। ওকে, ওকে। এরপর দেখি আমরা রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্নের খুব বেশি পড়ার দরকার নাই। এই কুলিনকুল সর্বস্ব কে লেখেন? রামনারায়ণ তর্করত্ন। এই কুলিনকুল সর্বস্ব, এটার প্রধান বিষয়বস্তু কি? তাহলে এটার প্রধান বিষয়বস্তু হচ্ছে এই কুলীন ব্রাহ্মণরা, ওই যে 100 বিয়ে করতে পারতো, মনে করেন আপনি একজন ব্রাহ্মণ, বিয়ে করেছেন শতাধিক, আপনি যখন মারা যাবেন বিধবা হবে কি শতাধিক। এইসব নিয়ে রচিত, ঠিক আছে? এসব নিয়ে রচিত কুলীন কুল সর্বস্ব, এটা পড়েন। বেনি সংহারটা পড়েন, আর কিছু পড়ার দরকার নাই। রামনারায়ণ তর্করত্ন। এবার আসি মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেল।
মাইকেল মধুসূদন দত্ত। এখানে যাই থাকুক, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মাইকেল সম্পর্কে আমরা কিছু ভুলও জানি, আগে ভুলটাই কারেক্ট করে দিই। মাইকেলের জন্মটা আমরা শুরু করি, জন্ম হয়েছে কিন্তু যশোরে। মাইকেলের বাবা ছিল উকিল, তাই উকিল ছিল রাজনারায়ণ দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, আর উকিল হচ্ছে রাজনারায়ণ দত্ত। তার পিতা ফাদার, পিতা দাদা ফাদার। দেখি এত কল দেখে এটা। আমরা আবার চলে এসেছি, তাহলে তার জন্ম যশোরে হয়েছে। চলে আসলে কি আবার আবার কলম হারায় ফেলেছি। পাইছি কলম। জন্ম তার যশোরে। জন্ম যশোরে হলো, তার বাপ যেহেতু ব্যবসার জন্য, মানে উকালতি ব্যবসার জন্য কলকাতায় চলে যায়। তার বাপ যখন কলকাতায় চলে যায়, তাহলে সেও তার বাবার সাথে কলকাতায় চলে যায়। তাহলে যশোর থেকে গেল কোথায়? কলকাতায়। কলকাতায় গিয়ে সে যেহেতু হিন্দু মানুষ ছিল, তাই হিন্দু কলেজে লেখাপড়া শুরু করলো। ঠিক আছে, বুঝলাম, কলকাতায়। এরপর তার বয়স যখন 17 বছর হইলো, সে চলে গেল মাদ্রাজে। সে মাদ্রাজে গিয়ে ভাষা শিখলো, 13টা মতান্তরে 14টা। তাহলে মাদ্রাজে এসে গিয়ে ভাষা শিখলো, তাহলে তার জীবন প্রথমে যশোরে, তারপর কলকাতায়, তারপর কি মাদ্রাজে। এরপর আমরা দেখতে পাবো, আচ্ছা এখানে এই পর্যন্ত মাদ্রাজে গেল, মাদ্রাজে গিয়ে 13-14টা ভাষা শিখলো। ভাষাগুলা শেখার পর সে আবার কলকাতায় ফিরে আসলো। কলকাতায় ফিরে এসে আবার লেখাপড়া শুরু করলো। দেখেন, 17 বছর বয়সে ভাষা পারতো 13-14টা। আর এই ভাষাগুলা সে শিখেছে মাত্র 1 বছরে। কত মেধাবী মানুষ ছিল! মাত্র 1 বছরে কতগুলা ভাষা শিখছে। আর আমরা কত যুগের পর যুগ, হাজার বছর ধরে চেষ্টা করে অনেকে ইংরেজি পারি না। তো সেই জায়গায় মাইকেল মাত্র 1 বছরে 13 ভাষা শিখছে। আমি আপনাদের কাছে দুইটা অপশন জানতে চাই। এক, মাইকেল ফ্রান্স থেকে ফিরে বিখ্যাত হয়েছেন, ফ্রান্স থেকে ফিরে এসে বিখ্যাত হয়েছেন বাংলা সাহিত্য লিখে। দুই, মাইকেল ফ্রান্সে যাওয়ার আগেই বাংলা সাহিত্য লিখে বিখ্যাত হয়েছেন। এক না দুই? আচ্ছা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে দুই। যাওয়ার আগেই কি বিখ্যাত হয়েছেন। আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে আসি। অ্যান্সার হচ্ছে দুই। দেখেন কি করছে। তাহলে মাদ্রাজ থেকে ভাষা শিখে কলকাতায় চলে আসলো। যখন 19 বছর হইলো, তখন এই তার মাথায় গন্ডগোল দেখা দিল। গন্ডগোল তো দেখাই দিবে, বেশি মেধাবী হয়ে গেছে না, 17 বছর বয়সে এতগুলা ভাষা পারে। তখন সে কি করলো? হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্ন হচ্ছে, মাইকেল কত বছর বয়সে হিন্দু ধর্ম ত্যাগ করেছে? 19 বছর বয়সে। কত বছর বয়সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে? 19 বছর বয়সে। মাইকেলকে হিন্দু কলেজ বহিষ্কার করেছে কয় বছর বয়সে? 19 বছর বয়সে। মাইকেল গিয়ে খ্রিস্টানদের কলেজ, বিশপ কলেজে ভর্তি হয়েছেন কত বছর বয়সে? 19 বছর বয়সে। তার বাপ তাকে ত্যায্য করেছেন কত বছর বয়সে? 19 বছর বয়সে। তার জীবনে যা কিছু করেছে বেশিরভাগই 19 বছর। তাহলে মাইকেলের জন্ম 1824, আর মাইকেল 19 বছর বয়সে সব আকাম গুলা করেছেন। তাহলে মাইকেল কত সালে? 1843 সালে। খ্রিস্টান হয়েছেন কত সালে? 1843। হিন্দু ধর্ম ত্যাগ করেছেন কত? 1843। এই হচ্ছে মূল ঘটনা। এই জায়গাটায় বেশি হাইলাইট করে পড়তাম। ঠিক আছে। এরপর মাইকেল এক সময় লেখাপড়া শেষ করে তিনি আবার মাদ্রাজ যান। আবার মাদ্রাজ গিয়ে এবার তিনি বিয়ে করেন। হ্যাঁ, বিয়ে করেন সোফিয়ারে, রেবেকা সোফিয়া, হ্যাঁ। সোফিয়াকে তিনি বিয়ে করেন। বিয়ে করার পর মাদ্রাজে তিনি সাহিত্য রচনা শুরু করেন। মাদ্রাজে তিনি প্রথম সাহিত্য লেখেন ক্যাপটিভ লেডি, ইংরেজি ভাষায়। এরপর তিনি আরেকটা সাহিত্য লেখেন ভিশন অব দ্য পাস্ট, এটাও ইংরেজি ভাষায়, কিন্তু মাদ্রাজ বসে। তাই বলেন দেখি, তার সাহিত্য সাধনা মাইকেল কোথায় শুরু করেছেন? কলকাতা, মাদ্রাজ, বাংলাদেশ, নাকি ফ্রান্স? তখন অ্যান্সার হবে মাদ্রাজ। বাংলাদেশ ভুলেও না, বাংলাদেশ কে বলেছে? মাদ্রাজ মানে চেন্নাই। ঠিক আছে, চেন্নাই বলেছে সিয়াম ভাই। হ্যাঁ, আপনি মেধাবী মানুষ, বুঝতে পেরেছি। চেন্নাই বসে তিনি, মাদ্রাজ বা চেন্নাই বসে তিনি কি করেছেন? সাহিত্য সাধনা শুরু করেছেন। বিয়ে করেছেন ওখানে, সাহিত্য সাধনা শুরু করেছেন ওই জায়গায়। ওই জায়গায় বসে তিনি প্রথমে ইংরেজি লিখেছেন ক্যাপটিভ লে ডিভিশন অফ দ্য পাস্ট। কত সাল? 1800 কত সালে? 49 সালে। তার 25 বছর বয়সে, 1824 সালে জন্ম, 25 বছর বয়সে 1849 সালে ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট প্রথম তিনি লিখেছেন। কিন্তু কুত্তায় পেরে তো গৃহহজম হয় না।
বাঙালি তো আর ইংলিশ বুঝে না ভালো। তখন এই তার এই ঘি, ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দা পাস্ট, আমরা যে বাঙালি কুত্তা, তাদের পেটে হজম হইল না। তখন এই লেখালেখি তিনি বন্ধ করে দিলেন, অভিমান করে লেখালেখি বন্ধ করে দিলেন। একটু দেখি জানি কিনা কেউ আছেন কিনা বলেন তো মাইকেল কত বছর, এই যে আমরা ইংরেজি বুঝলাম না বলে, আমরা তার বই পড়লাম না বলে, তার প্রশংসা করলাম না বলে তিনি অভিমান করেছিলেন। কত বছর অভিমান করে আর লেখালেখি করেন নাই, দেখি কে জানে। মামুন, মাসুম, মাসুমের অ্যান্সার প্রায় ঠিক। প্রায় ঠিক মাসুমের অ্যান্সার। আচ্ছা, একদম রুকনুজ্জামান কারেক্ট অ্যান্সার দিয়েছেন। 10 বছর তিনি অভিমান করেছেন। কত বছর অভিমান করেছেন? 10 বছর। এরপর আবার আমরা দেখতে পাই তিনি লিখেন 1859 সালে, মাঝখানে কোনো লেখাই নেই। 10 বছর তিনি অভিমান করেছেন। এরপর তিনি লিখেছেন কি, শর্মিষ্ঠা। তাই শর্মিষ্ঠা কত সাল? 1859 সাল। তাহলে মাইকেল সম্পর্কে আমরা টুকটাক এই আইটেম গুলো পড়লাম। তাহলে আমরা পড়লাম, প্রথম সে মাদ্রাজ বা চেন্নাই লিখেছে 1800 কত সালে? 49 সালে। মাঝখানে অভিমান 10 বছর। আবার 1859 সালে তিনি লেখা শুরু করলেন। এরপর লিখেছেন কি, শর্মিষ্ঠা। এই যে 1859 সালে তিনি লিখলেন, এটা আবার তার অভিমান ভেঙেছে কিন্তু দীনবন্ধুর সাথে রাগ করে। দীনবন্ধু যখন নীল দর্পণ লিখে ফেলছে, তখন মাইকেল বলে, কি ব্যাপার, আমি ছাড়া কেউ নাটক লিখতে পারে বাংলা সাহিত্যে? তখন দীনবন্ধুকে চ্যালেঞ্জ করে তিনি শর্মিষ্ঠা লিখেছেন 1859 সালে। নাহলে কিন্তু আমরা মাইকেলটা পাইতাম না। দীনবন্ধু নীল দর্পণ না লিখলে মাইকেল হয়তো বা অভিমান করে বসেই থাকতেন। মাইকেলের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল 1860। মাইকেলের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল 1861। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1861। মাইকেল ফেমাস হয়েছেন 1860 সালে। কিভাবে ফেমাস হয়েছে দেখেন। এই সময় তিনি তার দুইটা প্রকাশনা লিখেছেন, একে কি বলে, সভ্যতা ও পুরুষালিকা ধারণ। এই সময় তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য লিখেছেন। এই সময় তিনি তার নাটক লিখেছেন, পদ্মাবতী নাটক। তাহলে মাইকেল অসমাপ্ত আত্মই কি যেন, ধরো, এক হচ্ছে পুরুষালিকার ঘায়ালো, বিয়ে পাগলা বুড়ো, দুটাই লিখেছেন 1860। তিলোত্তমা সম্ভব কাব্য, সেটাও 1860। পদ্মাবতী নাটক, সেটাও 1860। তাহলে মাইকেল বিখ্যাত হয়েছেন কত সালে? 1860 সালে। আর মাইকেল অমরত্ব লাভ করেছেন কত সালে? মেঘনাদ বধ তার অমর সাহিত্য। তাহলে অমরত্ব লাভ করেছেন তিনি 1861 সালে। আবার এই বছর লিখেছেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম একটা ট্রাজেডি, কৃষ্ণ কুমারী। তিনি কৃষ্ণ কুমারী লিখেছেন কত সালে? 1861 সালে। তাহলে তার বিখ্যাত ট্রাজেডি গুলো, মেঘনাদ বধ একটা ট্রাজেডি, কৃষ্ণকুমারী একটা ট্রাজেডি, ট্রাজেডি গুলো 1861 সালে তিনি অমরত্ব লাভ করেছেন। তাহলে ওভারঅল দেখবেন তার লেখার বয়স কিন্তু খুব কম। তিনি লিখেছেন 1859, তিনি লিখেছেন 1860, তিনি লিখেছেন 1861। আর 62তে একটা আছে, 62তে সম্ভবত বীরাঙ্গনা কাব্য। মূলত তার মূল লেখা 59, 60, 61। আরো যদি আমি আপনাকে সামারি করে দিই, তার মূল লেখা 60 আর 61, 2 বছর। ক্লিয়ার? 1 বছরে পারে ভাই, যারা পারে সব পারে, এই জন্য তো তারা মাইকেল। আর এই জন্য আমি দুলাল। পার্থক্য তো ভাই এখানে। এরপর দেখেন 1860 সালে সে বিখ্যাত হয়েছেন। 1861 সালে তিনি বিখ্যাত হয়েছেন না অমরত্ব লাভ করেছেন, বলেন কোনটা? বাংলা সাহিত্যে তিনি অমরত্ব লাভ করেছেন 1861 সালে মেঘনাদ বধ লেখার মাধ্যমে। এরপর আমরা দেখতে পাই 1862, 62 শেষ দিকে তিনি চলে যান কোথায়? ইংল্যান্ডে চলে যান। এরপর তিনি ইংল্যান্ডে যান, খেয়াল করে দেখেন। ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পড়েন। ব্যারিস্টারি পড়তে পড়তে আরেক সময় টাকা শেষ হয়ে যায়। ইংল্যান্ড থেকে তিনি চলে যান কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে তিনি প্রথমে থাকেন কিন্তু ফ্রান্সের প্যারিসে। প্যারিসে তার টাকার সংকট এত বেশি দেখা দেয়, পরবর্তী সে প্যারিস ছেড়ে সস্তা নগরী, সস্তা সিটি বার্সাই নগরীতে গিয়ে বসবাস করেন। সেখানে গিয়ে তিনি খাবার পান না, তার পেটে খাবার নাই, হাতে টাকা নাই, এক ক্রাইসিস। ঘর ভাড়া দিতে পারেন না, মালিক মামলা করেছে। তখন বিদ্যাসাগর তার জন্য কি পাঠায়? টাকা। তখন তার জন্য কালী প্রসন্ন তার জন্য পাঠায় টাকা। এই বিদ্যাসাগর আর কালী প্রসন্নের টাকায় তিনি দেশে ফিরে আসেন। তবে দেশে ফিরে আসার আগে এই যে ফ্রান্সে গেলেন, বাংলা সাহিত্য ছেড়ে দিলেন লেখালেখি। মাইকেল তো ভেবেছিল, আমি কি লিখেছি, মেঘনাদ বধ, তিলোত্তমা সম্ভব, প্রহসন, কৃষ্ণকুমারী, এই লেভেলের সাহিত্যিক বাংলা সাহিত্যে আর কখনো আসবে না। মাইকেল কল্পনা ভাবে নাই যে রবি ঠাকুর বা নজরুল জন্ম হবেন। সুতরাং বাংলা সাহিত্যে আমার আর কিছু লিখে নাই, বাকি নাই, তাই আমি ইংরেজি সাহিত্যকে ঋণী করে দিব। তাই ফ্রান্সে গিয়ে ইংরেজি সাহিত্য লেখালেখি চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু গিয়া দেখলেন যে খাবার নাই, টাকা নাই, বাড়ি ভাড়া নাই। এরপরে এমন অভাবে পড়েছেন, তখন তার মধ্যে সূচনা বোধ এসে যে আমি ভুল করেছি। তখন তিনি ফ্রান্সে বসে 102টা সনেট লিখেছেন। অর্থাৎ ফ্রান্সে বসে তিনি কেবল কি লিখেছেন? সনেট। আর কিচ্ছু লেখেন নাই।
সনেট গুলা ফ্রান্সে বসে লিখেছেন। বিদ্যাসাগরের টাকায়, কালীপ্রসন্নের টাকায় দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসেছে সেই সনেট গুলা তিনি পাবলিশ করেছেন। আর তার জীবনের শেষ লেখা মায়াকানন, এটা তার মৃত্যুর পর প্রকাশিত একটি নাটক। আশা করি মাইকেলের জীবনী শেষ হইল। তার কারো কোনো প্রশ্ন কি আছে? বউ কই? বউ সাথে লয়ে গেছে ভাইয়া, বউ বিয়া দুইটা করছে। প্রথমে মাদ্রাসে থাকতে একটা বিয়া করছে রেবেকা সোফিয়া, পরে সেটাকে 8 বছর পর তালাক দিয়ে দিছে। এরপর হ্যান্ডিয়াটা নামে আরো একটা বিয়া করছে। তাই মাইকেল বিয়ে করেছে দুইটা, টু ওয়াইফস। মাইকেলের ওয়াইফ ছিল কয়টা? টু ওয়াইফস। ক্লিয়ার? পারবেন? একে কোনো কথাবার্তা নাই যে। তাহলে এবার বলেন, সাল বলেন, মাইকেল বিখ্যাত হয়েছে কত সালে বলেন তো দেখি। বিখ্যাত 1860। এবার বলেন মাইকেল অমরত্ব লাভ করেছে কত সালে? 1861। এবার আমি কয়েকটা সাহিত্য বলবো, আপনার সাল বলবেন। বলেন দেখি। বুড়ো কি জানো? হ্যাঁ। তার প্রথম প্রহসন এ কি কি বলে সভ্যতা কত সাল? 1860। তার দ্বিতীয় প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও কত সাল? বুড়ো শালিকের ঘাড়েরও কত সাল? 1861। থ্যাংক ইউ। 1860, 1861, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, থ্যাংক ইউ। দুইটা 1860, দুঃখিত, 61 না। মেঘনাদ বধ কত সাল বলেন তো? মেঘনাদ বধ কত সাল? 1861। হুম। কৃষ্ণকুমারী কত সাল? 1861। অভিমান করেছিলেন কত বছর? 10 বছর। শর্মিষ্ঠা কত সাল? শর্মিষ্ঠা, অভিমান ভেঙে তিনি শর্মিষ্ঠা লিখেছেন কত বছর? 1859। ওয়েট, 1859 সাল। ওকে, হয়েছে হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে সব পরীক্ষা আসে, সব জন্মগত সাল সেটা পরীক্ষা আসে, কোন জেলায়, যশোর জেলায়, কোন গ্রামে, সাগরদাড়ি গ্রামে, কোন নদীর পাশে, কপোতাক্ষ নদ, অর্থাৎ সব ইম্পর্টেন্ট। এই চারটা কথাই কি ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, তার বিরুদ্ধে কিন্তু, তার বিদ্রোহ কিন্তু ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ, হ্যাঁ ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ। তিনি ভিলেনকে হিরো বানিয়েছেন, হিরোকে ভিলেন বানিয়েছেন। প্রথম আধুনিকতার কাব্যের জনক, সনেটের জনক তিনি, অমিত চাকর ছন্দের জনক তিনি, প্রহসনের জনক এ কি বলে সভ্যতা। তার প্রথম প্রহসন সার্থক নাটক, আর প্রথম সার্থক নাটক আর শর্মিষ্ঠা। যদিও নীলদর্পণ প্রথম নাটক, কিন্তু প্রথম সার্থক নাটক কিন্তু শর্মিষ্ঠা। প্রথম নাটক নীলদর্পণ বা ভদ্রার্জুন, প্রথম সার্থক নাটক কিন্তু শর্মিষ্ঠা। 1859। প্রথম ট্র্যাজেডি কৃষ্ণকুমারী 1861, পারবেন। মেঘনাদ বধ 1861। দত্ত কুলোদ্ভব কবি, তার বাবাকে চ্যালেঞ্জ করেছেন। তার বাবা বলেছেন, মাইকেল তুমি আমার ঘরে এক কুলাঙ্গার জন্মেছো। মাইকেল বলেছে, বাবা আমি কুলাঙ্গার না, তুমি কুলাঙ্গার। এবং সে বাবাকে চ্যালেঞ্জ করেছে, বাবা এই দত্ত বংশকে তোমার নামে কেউ চিনবে না। কেউ বলবে না এটা রাজনারায়ণ দত্তের বংশ, সবাই বলবে এটা মাইকেল মধুসূদন দত্তের বংশধর। সুতরাং যেহেতু তিনি দত্ত কুলকে, বংশকে বিখ্যাত করেছেন, তাই তাকে বলা হয় কি দত্ত কুলোদ্ভব কবি। অনেক পড়া, মাইকেলের তো 2 ঘন্টা পড়া লাগে। দুনিয়ার পড়া উত্তরণ দিয়ে রাখে। আবার এটা উত্তরণের বিরুদ্ধে বলছি না, পক্ষেই বলছি, কারণ সে চায় আপনি সব পড়েন, শেষ করেন। স্যারের ভরসায় তো সব থাকবে না। আর যারা অনেক মেধাবী মানুষ তারা স্যারের ভরসায় থাকেও না। স্যার হচ্ছে শুধু একটা গাইড, তাকে রাস্তা দেখায় দেয়। উত্তরণ আপনার ভালো চায় তাই প্রচুর পড়া দিয়ে রাখে, কিন্তু সেটা আমাদের জন্য প্রেশার। আমাদের সব রস ঝোল বের করে পড়ে স্যারে। 2 ঘন্টায় যে কি পরিমাণ কথা কইতে হয়। যাক, তবু যেহেতু চিন্তা ভালো, স্টুডেন্টের চিন্তা করে সেটাই ভালো। মায়াকরণ হ্যাঁ ফুল কমপ্লিট করছে, তবে সেটা মৃত্যুর পর প্রকাশিত হয়েছে, মৃত্যুর পর লিখে নাই ভাইয়া। মৃত্যুর পর প্রকাশ হয়েছে, লিখেছে মৃত্যুর আগেই। আচ্ছা, এখানে সংক্ষেপে বলে দেই 2-4টা। তিলোত্তমা সম্ভব হচ্ছে, তিলোত্তমা একটা স্বর্গের অপ্সরী থাকে, সুন্দরী থাকে, অসাধারণ সুন্দরী। সেই সুন্দরী 2টা ভাই থাকে, সুন্দর আর উপসুন্দর 2 ভাই থাকে। এই সুন্দর
সুন্দর থাকে দৈত্য জানোয়ার, এরা পূজা করে ব্রহ্মাকে, ব্রহ্মাকে পূজা করার ফলে এরা অমরত্ব লাভ করে, সুন্দর উপসুন্দর দুই ভাই পূজা করে অমরত্ব লাভ করে। তারপর সুন্দর উপসুন্দর পাতাল গিয়া পাতাল দখল করে ফেলে, দুনিয়া মর্ত দখল করে ফেলে, পরে স্বর্গে গিয়া দেবতাদের পিটায় পুটায় অস্থির করে স্বর্গ দখল করে ফেলে। এখন দেবতারা স্বর্গে থাকে, সেই স্বর্গ দখল করে ফেলছে, এখন দেবতারা সব পালাইছে, দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের দুই ভাই গিয়ে পিটায় জামা কাপড় ছিঁড়ে লাইছে। তখন ইন্দ্র গিয়ে বিচার দিছে ভগবান বিষ্ণুর কাছে, ভাইয়া ভগবান বিষ্ণুর কাছে, বস কি করব, সুন্দর অত্যাচারে উপসুন্দর অত্যাচারে স্বর্গে আর থাকা যাচ্ছে না, পালায় আপনার কাছে এসেছি। কারণ ভগবান বিষ্ণু তাদেরকে হত্যা করতে পারবে না, কারণ ব্রহ্মা তাদেরকে কি দিয়েছে, বর দিয়ে। তখন সবাই টেনশনে পড়ে যায়, কিভাবে সুন্দর উপসুন্দরের হাত থেকে এই পাতাল পৃথিবী এবং স্বর্গ দেবতাদের রক্ষা করা যায়। তখন সবাই মিলে একটা মিটিং করে বিষ্ণু বলে, বিশ্বকর্মাকে বলে, হে বিশ্বকর্মা তুমি একটা নারী তৈরি করো। তখন বিশ্বকর্মা একটা নারী তৈরি করে, সেই নারী হচ্ছে এত সুন্দরী, গোলাপ থেকে এক তিল, হাসনা হেনা থেকে এক তিল, রজনীগন্ধা থেকে এক তিল, আলিয়া ভাট থেকে এক তিল, ক্যাটরিনা কাইফ থেকে এক তিল, এই তিল তিল সৌন্দর্য নিয়ে এক তিলোত্তমা নারীকে তৈরি করা হয়। ওই নারী দুই ভাইয়ের মধ্যে পাঠায় দেয়। এরা অমরত্ব লাভ করছে, কিন্তু ব্রহ্মা বলেছিল তোমরা দুই ভাই দুই ভাইকে হত্যা না করলে কেউ তোমাদের করতে পারবে না। দুই ভাইয়ের মধ্যে চলে যায়, সুন্দর বলে তিলোত্তমা আই লাভ ইউ, তিলোত্তমা বলে সুন্দর মিটু মিটু, উপসুন্দর বলে তিলোত্তমা আই লাভ ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি। তিলোত্তমা বলে হোয়াই নট, আই হ্যাভ জাস্ট কাম হিয়ার টু ম্যারি ইউ, আমি তো তোমাকে বিয়ে করতে এই পৃথিবীতে এসেছি। তখন এই দুই ভাই তিলোত্তমাকে বিয়ে নিয়ে মারামারি শুরু করে দেয়। এরপর দুই ভাই মারামারি শুরু করে দেয়। সুন্দর বলে আমার বয়স বেশি, আমি সিনিয়র, সুতরাং আমার সিরিয়াল আগে, আমি তিলোত্তমাকে আগে বিয়ে করিব। উপসন্ধ্যা বলে কেউ কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পরে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে, সানডে মানডে ক্লোজ করে দেয়। তিলোত্তমার কাজ শেষ হয়ে যায়, তিলোত্তমা স্বর্গে চলে যায়। যেহেতু তিলোত্তমার দ্বারা সম্ভব হয়েছে, তাই এই কাহিনীর নাম হয়েছে কি, তিলোত্তমা সম্ভব। মেয়ের জন্য ভাই হত্যা, হ্যাঁ, মেয়ের জন্য ভাই হত্যা হয়েছে, সব ছিল মেয়ে মানুষের। চলো না, সেখান থেকে এসেছে মেয়ে মানুষের, চলো না, না। হম, তারা ঢং ছিল না, সব আছে তাদের মধ্যে। আর চতুর্দশপদী কবিতা বলি, এটা বলেন তো দেখি, এই একটা মাত্র 102টি কবিতা, 102টি কবিতা সে কোথায় বসে লিখেছে বলেন? এই 102টি কবিতা সে কোথায় বসে লিখেছে? এই সাহিত্যটাই সে ভার্সাই বা ফ্রান্সে বসে লিখেছে। থ্যাংক ইউ। ভার্সাই বা ফ্রান্সে বসে লিখেছে। প্রথম কবিতাটা আপনারা জানেন, সেটা হচ্ছে বঙ্গভাষা। এই বঙ্গভাণ্ডারে তো বিদ্যুদন্তা সেবা অবধ আমি অবহেলা করি, প্রদান লোভে মত্ত করে পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরে কাটাই নিবদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সুপিকায় মন বুঝিল বিফল তবে অবরণ্য বরে কেলিনু শৈবালে ভুলি কমল কানন স্বপ্নে তবে কুললক্ষ্মী কয়ে দিলা পরে, পরে বাছা মাতৃকা তোর রতনের রাজি এ ভিখারি দশা তবে তোর কেন আজি জাফিরে অজ্ঞান তুই জাফিরে ঘরে পালিলাম আশুকে পাইলাম কালী মাতৃভাষা রূপকণি পূর্ণ মনি জালে। এটা হচ্ছে প্রথম কবিতা। এটাই পরীক্ষায় আসে। প্রথম কবিতার নাম কি? বঙ্গভাষা। বঙ্গভাষার সাবেক নাম কি ছিল? কবি মাতৃভাষা, এটাও পরীক্ষায় আসে। বঙ্গভাষা প্রথমে যে কবি মাতৃভাষা নাম দিয়েছিল, পরবর্তী সে চেঞ্জ করে নাম দিল বঙ্গভাষা। কবিতা প্রণত পরীক্ষা আসে। ক্যাটরিবলের এরা সাল পড়তে হবে। শর্মিষ্ঠা, পদ্মাবতী, এগুলো কমেডি কমেডি নাটক। বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী। অনেক পড়ার ছিল, সবের ভিতর ভিতর পড়াতাম, কিন্তু কেমনে পড়াবো ভাইয়া, সময় যে বড় অভাব। কৃষ্ণকুমারীর মধ্যে এক ত্রিভুজ প্রেমের কাহিনী, দুই রাজা, তিন রাজা। এক রাজা হচ্ছে কৃষ্ণের বাবা ভীম সিং, আরেক রাজা রতন সিং, আরেক রাজা হচ্ছে উদয়পুরের রাজা জয়, জয় উদয়পুর, হ্যাঁ জয় সিং মনে হয়, আমার একটু ভুল হইতে পারে, যাই হোক। এই তিন রাজা, আর থাকে ভীম সিং এর কন্যা দেখাচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণকে, কৃষ্ণ এই ভীম সিং এর ক্ষমতা কম থাকে, তাই কৃষ্ণ ভাবে যে এই উদয়পুরের রাজার সাথে বিয়ে দিয়ে জগৎ সিং, জয়পুরের রাজা, জয়পুরের রাজা জগৎ সিং, এই জগৎ সিং এর সাথে বিয়ে দিয়ে সে শক্তিশালী হবে। তো জগতের সাথে বিয়ে ঠিক করে আর কৃষ্ণ, কৃষ্ণ অসাধারণ রূপসী ছিল। কিন্তু জগতের আবার কি ছিল জানেন? জগতের আবার গার্লফ্রেন্ড ছিল, উপপত্নী। উপপত্নী মানে কি, বিয়ে করে নাই কিন্তু পত্নীর মতো ইউজ করে, তাকে বলা হয় উপপত্নী। আমরা সংক্ষেপে উপপত্নী বলি, সমস্যা নেই। এই উপপত্নী যেহেতু এখন জগৎ সিং বিয়ে করে ফেলবে কৃষ্ণকে, তাহলে উপপত্নী তো আর বিছানায় ঠাঁই থাকবে না। তখন উপপত্নী একটা প্যাঁচ লাগায় দেয়। উপপত্নী তার দাসী থাকে মদনীকে, আমরাও তো পেঁচালে যাবে না, সহজ কথায় উপপত্নী গুটি করে, গুটি কইরা এদিক দিয়ে রতনের, রতনের একটা চিঠি পাঠায়। চিঠির মধ্যে লেখা থাকে, প্রিয় রতন, তুমি অত্যন্ত ইয়াং, তোমাকে আমি ভালোবাসি, এটি তোমার কৃষ্ণা। আসলে চিঠি কিন্তু কৃষ্ণা দেয় নাই,
রতন তো এই সিটি পায়, আর কৃষ্ণার সিটি পায়, রতন আহ্লাদে আটখানা হয়ে যায়। রতন আবার উল্টা সিটি দেয়, প্রিয় কৃষ্ণা, তোমার সমগ্র ভারতবর্ষ জুড়ে তোমার সুনাম, তোমার ভালোবাসা আমি আকাঙ্ক্ষী, তুমি আমাকে ভালোবেসে আপন করে নাও, এটি তোমার রতন। এই কিন্তু দুইজনের প্রেম সিটিতে হয়ে যায়, ঠিক আছে। এদিক দিয়া দেখেন বিয়ে ঠিক হয়েছে জগতের সাথে, প্রেম হয়ে গেছে রতনের সাথে, এই তো ঝামেলা সৃষ্টি হয়ে যায়। পরে ভীম সিং এই জগতের সাথে বিয়ে ক্যান্সেল করে দিয়ে রতনের সাথে বিয়ে ঠিক করে। যখন রতনের সাথে বিয়ে ঠিক হয়ে যায় তখন জগৎ বলে, হে ভীম সিং, আমার সাথে বিয়ে দিবেন না, আমি আপনার রাজত্ব ধ্বংস করে দিব। পরে এই জগতের ভয়ে ভীম সিং আবার এই বিয়ে ক্যান্সেল করে জগতের সাথে বিয়ে ঠিক করে। তখন আবার রতন কয়, হে ভীম সিং, আমাকে কি ধুইয়া পাইছেন, আমার প্রেমিকা আরেকজনের সাথে বিয়ে দিবেন। এদিক দিয়ে কৃষ্ণা পরে নাই, তখন রতন বলে, আমার সাথে বিয়ে না দিলে আমি আপনার রাজ্য ধ্বংস করে দিব। তখন কৃষ্ণ পরে যায় দুটা নাই, যার সাথে বিয়ে দেবো অপর পক্ষ রাজ্য ধ্বংস করে দিবে। কৃষ্ণা গান গায়, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এদিক দিয়া এই জয় সিং বলে, জগৎ সিং বলে, আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমারই না হও। আর রতন সিং বলে, বিশ্বাসঘাতকতা, করুণা প্রিয়া, আমি ছাড়া তুমি কারণ। পরে লাস্টে দিয়ে কি করে জানেন, কৃষ্ণা নিজে নিজেকে হত্যা করে। রাজ্য বাঁচানোর জন্য, বাবাকে বাঁচানোর জন্য কৃষ্ণা নিজেই নিজেকে কি করে, হত্যা করে। এই হচ্ছে ঘটনা। এটা কি ট্রাজেডি? হ্যাঁ ট্রাজেডি, শুধু ট্রাজেডি না, এটা ঐতিহাসিক সত্য ঘটনা অবলম্বনে রচিত, এটি ঐতিহাসিক ট্রাজেডি। হ্যাঁ, এটা একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত, এটা একটি ঐতিহাসিক ট্রাজেডি। আর একে কি বলে সভ্যতা, মদ ঠদ ইত্যাদি সমালোচনা করে রচিত হয়েছে। একে কি বলে সভ্যতা, এখানে কালীচরণ থাকে, প্রচন্ড মদ খায়, অন্যের বউ দেখলে সুমা মারে, তাই সে বুঝাইতে যে এটাকে কি সভ্যতা বলে। আর বুলেট শারিকের ঘাড়ের হাতে আমরা দেখি বুইড়া বয়সে এক হিন্দু জমিদার থাকে, সে রাম 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 ছাড়া কোনো কথাই কয় না। সে হিন্দু জমিদার এক মুসলিম নারীর প্রতি কুনজর দেয়, ফতেমা নামে এক মুসলিম নারীর প্রতি কুনজর দেয়। কুনজর দেওয়ার পর সেই জমিদারের প্রজা থাকে ফতেমার স্বামী, কুনজর দেয়। কুনজর দেওয়ার পরে এই ফতেমারে নিয়ে যায় আকাম কুকাম করতে, মাইন্ড করেন না কেউ, সময় কম যেহেতু এইভাবে বলছি। ফতেমারে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জানেন? মন্দিরে, শিব মন্দিরে। আল্লাহ, শিব ঠাকুর যেই রাগী মানুষ, তার মন্দিরে এই ফতেমারে নিয়ে যায় আকাম কুকাম করার জন্য। তাহলে যেই লোক সারাদিন রাম 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 করে বেড়ায়, সেই লোক আবার মুসলমান মেয়ের সাথে বাজে কাজও করতে চায়, এবং সে শিব মন্দিরের মতো একটা পবিত্র জায়গায় সেই কাজটা করতে চায়। পরবর্তীতে সে ধরা খায়, সাজানো নাটক করে, নাটক করে সে ধরা খায়। না না, কোনো রিয়েক্ট দেওয়া যাবে না, আমি সহজ ভাষা সহজে বললাম যাতে আপনারা সব বুঝেন। এটা সব পড়বেন, তিলোত্তমাতার প্রথম কাব্যগ্রন্থ আমরা পড়েছি। বীরাঙ্গনা কাব্য হচ্ছে বীরঙ্গনা, এখানে 11 জন নারী আছে। 11 জন নারী 11টা চিঠি লিখেছে, তাহলে পুরুষ হয় 11 জন, কারণ 11 জন নারী 11 জন বয়ফ্রেন্ডের কাছে চিঠি লিখেছে। যেমন একটা চিঠি লিখেছে শকুন্তলা, ইতি তোমার শকুন্তলা, শকুন্তলা চিঠি চিঠি লিখেছে কার কাছে, রাজা দুষ্মন্তের কাছে। ঠিক আছে, প্রিয় দুষ্মন্ত, আমি তোমার প্রিয়সী শকুন্তলা, এক যুগ আগে তুমি আমাকে বিয়ে করেছিলে, বিয়ে করে চলে গিয়েছো, এক যুগ যাবত একটা সন্তান হয়েছে, সন্তান বড় হয়ে গেছে, হে দুষ্মন্ত তুমি এখন আমার খবর নেও না, কিন্তু তোমার শকুন্তলা। এইভাবে 11টি চিঠি আছে, বুঝতে পেরেছেন? তাই এটাকে বলা হয় বীরাঙ্গনা। কোন জাতীয় কাব্য? চিঠি জাতীয় কাব্য বা পদ্য কাব্য। কয়জন নারী? 11 জন নারী। কয়টি চিঠি দিয়েছে? 11টি চিঠি। কেউ তাদের হাজবেন্ডের কাছে, কেউ দিয়েছে বয়ফ্রেন্ডের কাছে। ধরা খাওয়ার পর কি শাস্তি হয় কে জানে ভাইয়া? ও, ধরা খাওয়ার পর কি শাস্তি হয়, ধরা খাওয়ার পর সে এই জরিমানা দেয় 100 টাকা, 100 টাকা, দুইজনকে 200 টাকা জরিমানা দেয়। দুই প্রজাকে 200 টাকা জরিমানা দিয়া বলে কাউকে বললো না, আর সে নিজেও কান ধরে উঠবাস করে। ভক্ত প্রসাদ জমিদারের নাম। আর মেঘনাদ বধ কাব্য, এগুলো একটু নিজাইতে বলে, মেঘনাদ বধ বলতে গেলে আমার 5 মিনিট সময় লেগে যাবে, অনেক বড়। তারপরও মেঘনাদ বধ যে একজনে বলেছে ভাই একটু বলেন। তাই মেঘনাদ বধ একটু সংক্ষেপে, মেঘনাদ বধের কাহিনী হচ্ছে শ্রীলঙ্কার কাহিনী, আর হচ্ছে ভারতের কাহিনী। ভারতে অযোধ্যার যে রাজা ছিল, সেই রাজার নাম হচ্ছে রাম লক্ষণ, ঠিক আছে, রাম, রামের ভাই লক্ষণ এরা। আর শ্রীলঙ্কার রাজা ছিল হচ্ছে রাবণ। এই রাবণের একটা বোন ছিল, রাক্ষস, সেই বোনটা ভালোবাসতো কাকে, সে ভালোবেসে ফেলেছিল প্রথমে রামকে, পরে লক্ষণকে। কিন্তু এই শূর্পণখা ভুলক্রমে যেমনি হোক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রামের স্ত্রী সীতার নিন্দা করে, তখন লক্ষণ একটা ছুরি মারে শূর্পণখাকে, শূর্পণখার নাক কেটে যায়। যেহেতু রাবণ অনেক রাজা ছিল, দুর্দান্ত প্রতাপশালী ছিল, শূর্পণখা গিয়া ভাইয়ের কাছে বিচার দেয়, ভাইয়া, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। পরবর্তীতে রাবণ গিয়া
প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে অপহরণ করে নিয়ে আসে কোথায়, শ্রীলঙ্কায়। এই যে দেখেন, রামের বউ লয়ে গেছে কে, রাবণে। এরপরেই বউ উদ্ধারের জন্য যেই যুদ্ধ, সেই যুদ্ধের নামই হচ্ছে মেঘনাদ বধ। ঠিক আছে, আর রাবণের ছেলের নাম থাকে মেঘনাদ। এই মেঘনাদকে হত্যা করে ফেলে। এই যে রাবণের ছেলে থাকে মেঘনাদ, এই মেঘনাদকে হত্যা করে। এই যুদ্ধে রাম আর লক্ষণের সাথে যোগ দেয় কি, হনুমান, বান্দরের বাচ্চাগুলা সব যোগ দেয়। যোগ দেওয়ার পর রাবণের সকলকে হত্যা করে, রাবণের ছেলে মেঘনাদকে হত্যা করে, রাবণের ভাই রাবণের আরেক ছেলে বীরবাহুকে হত্যা করে, রাবণের ভাই কুম্ভকর্ণকে হত্যা করে। এইভাবে রাবণের যে প্রজা, লক্ষ লক্ষ প্রজা হত্যা করে, রাবণের রাজ্যে আগুন জ্বালায় দেয়। এসব নিয়ে যে কাহিনী, সেই কাহিনীর নামে হচ্ছে কি মেঘনাদ বধ। আচ্ছা, এই হচ্ছে মেঘনাদ বধ, বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য। মেঘনাদ বধ 3 দিন 2 রাতের কাহিনী আছে। মেঘনাদ বধের বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখলাম। প্রথম স্বর্গে বীররস থাকলেও শেষে করুণ রস। মেঘনাদ বধে কোন রস আসে? এই যে দেখেন, রাবণের ছেলে মারা যায়, 2 ছেলে। রাবণের ভাই মারা যায়। রাবণের আরেক ভাই করে বেইমানি। রাবণের রাজত্ব, লক্ষ লক্ষ প্রজা মারা যায়। রাবণের রাজত্বে আগুন লাগায় দেয়। এই সব কারণে রাবণের মনে যে কষ্ট, এই জন্য বলা হয় মেঘনাদ বধ কোন রস, করুণ রস। আর হিরোদা সুপারস্টার কে, রাম না রাবণ, বললেন? মেঘনাদ বধের হিরোদা সুপারস্টার কে, রাম না রাবণ? রাবণ, রাবণ, গুড। বাংলা সাহিত্যে সুপারস্টার হইতে হলে বাংলা এবং ইংরেজি সাহিত্যে দুইটা জিনিস লাগে, আইদার ডুইং অর সাফারিং। এখানে অর দিতে হবে। তাহলে আপনারা বলেন তো দেখি, রাবণ কোন ক্যাটাগরিতে হিরো, ডুইং না সাফারিং? রাবণ কোন ক্যাটাগরি হিরো, ডুইং না সাফারিং? সাফারিং, সাফারিং, থ্যাংক ইউ। সে সবচেয়ে বেশি কষ্ট করেছে, তাই সে হিরো হয়েছে, সে ট্রাজিক হিরো। এই জন্য মেঘনাদ বধ কোন রস, করুণ রস। কিছু বইয়ে বীর রসও আছে, করুণ রস দেওয়া। তাহলে এই যে তার নাটক আমরা করে ফেলেছি, কৃষ্ণকুমারী, বিধি তুমি বলে দাও আমি কার। লাস্টে দিয়ে কৃষ্ণা বেঁচে থাকে না মারা যায়, বলেন তো? কৃষ্ণা বেঁচে থাকে নাকি মারা যায়? আইদার লাইভ অর ডাইড। মারা যায়, গুড। কৃষ্ণা নিজেই নিজেকে সুইসাইড খায়, আত্মহত্যা করে মারা যায়। এটা কেটা, রঙ্গলাল নাকি? উপরের লেখা দেখা যায় না, একটু দেখি। হ্যাঁ, রঙ্গলালই, থ্যাংক ইউ। এই পদ্মিনী উপাখ্যান পড়েন, আর এটা পড়েন রঙ্গলাল। আর কিছু পড়ার দরকার নাই রঙ্গলালের, ঠিক আছে? এর বাইরে আর কিছু আসে না। দীনবন্ধু মিত্র অনেক পরীক্ষা আসে। ওরা ভালো মাপের নাট্যকার, অনেক ভালো মাপের নাট্যকার। নাটক আর প্রহসন, এই দুইটাই সে মূলত লিখেছে। দীনবন্ধু মিত্র লিখেছে এই দুইটা, একই নাটক আর হচ্ছে কি প্রহসন। দীনবন্ধু মিত্র লিখেছেন নাটক আর লিখেছেন প্রহসন। খুব ভালো মাপের লেখক, কিন্তু খুবই ভালো মাপের লেখক। তার প্রহসনও সব পরীক্ষা আসে, তার নাটকও সব পরীক্ষা আসে। এটা হচ্ছে এই নবীন, বিজি, কাম, লীলায়, শতবার, বুড়ো, জামাই। এই চরণটা পড়ে নিয়ে আমি পড়ে নিয়েছিলাম। নবীন, তার যে নাটক, তার একটা নাটকের নাম হচ্ছে নবীন তপস্বিনী। পরীক্ষা আসে, সব পরীক্ষা আসে তার, আমি আবারও বলছি, নবীন তপস্বিনী তার নাটক। তার আরেকটা নাটক আছে কমলী কামিনী, এটাও পরীক্ষা এসেছে। কমলী কামিনী কার? তার আরেকটা নাটকের নাম আছে লীলাবতী, এটা হচ্ছে তার নাটক। আর এগুলো হচ্ছে তার প্রহসন। তার একটা প্রহসন হচ্ছে শতবার একাদশী, এটাই পরীক্ষায় বেশি আসে। প্রহসন তো এমনি বেশি রঙ্গরসাত্মক হয়, তাই প্রহসনটা বেশি আসে। বিয়ে পাগলা বুড়ো, বিয়ে পাগলা বুড়ো তার আরেকটা প্রহসন, এটাও পরীক্ষায় আসে। বিয়ে পাগলা বুড়ো, তার আরেকটা প্রহসন জামাই বারিক, ঠিক আছে? এগুলাই পরীক্ষায় বেশি আসে, এই প্রহসন গুলা বেশি পড়তে হবে। আর যে একটা আছে সেটা তো সবাই জানে, নীল দর্পণ, ওটা তো পড়লেও জানি, না পড়লেও জানি। এই হচ্ছে তার 4টি নাটক আর এই প্রহসন গুলো। শতবার একাদশী আবার দেখেন, হিন্দু ধর্ম অনুসারে যারা বিধবা হয় তারা রোজা রাখে। এই রোজা রাখাটাকে বলা হয় একাদশী করা। সধবার কিন্তু রোজা তো বিধবা রাখবে, সধবা মানে তো স্বামী আছে। কিন্তু এখানে বুঝাইতে চাইছে নিমসাদ নামে এক স্বামী থাকে, যে স্বামী মদ খায়, পরে স্ত্রীকে চুম্বন করে, রাত করে ঘরে ফিরে, তারপর হচ্ছে গরু খায়। স্ত্রী তার উপর বিরক্ত, স্ত্রী থাকতো, স্ত্রীর প্রতি কোনো একটা টান নাই, পরনারী আসক্ত। তাই বুঝাইতে চাইছে
যাদের স্বামী নিমসাদের মতো, ওই সমস্ত নারীর বিধবা না হইলেও সে বিধবা, ওই সমস্ত নারীর বিধবার মতো অথবা হওয়া সত্ত্বেও বিধবার মতো একাদশী পালন করা উচিত। তাই পরীক্ষায় আসে নিমসাদ কোন প্রহসনের হিরো, তাহলে অ্যান্সার হবে শতবার একাদশী। বোঝা গেছে? ইজিতে কিছু নাই ভাই। ডিপ মিনিং, হ্যাঁ হ্যাঁ। এরকম স্বামী যদি থাকে তাহলে আর আপনার বিধবা হওয়া লাগবে না, সধবা হওয়া সত্ত্বেও একাদশী করতে পারবেন। আর এখানে বিয়ে পাগলা বুড়ো, এক বুড়ো বয়সে এক বেটা বিয়ে করতে চায়। মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে, আপন মেয়ের অপর দিক দিয়ে বাপেও বিয়ে করতে চায়। তখন মেয়ে কি করে, বন্ধু বান্ধবরে নিয়ে আইসা বাপের বিয়ে করায়। বিয়ার দিন এক ছেলে পাঠায় দেয় রুমের মধ্যে। এরপর বিয়ে পাগলা বুড়ো ছেলে দেখে আও মাও করে চিৎকার দিয়ে বের হয়ে যায় বাসর ঘর থেকে। এরপর সে কানে ধরে, আমি জীবন আর কি করব না, এ করব না। তাহলে আমরা মোটামুটি তার বললাম, তার নীল দর্পণ নবীন তপস্বিনী শতবার একাদশী, তার কমলে কামিনী লীলাবতী, তার বিয়ে পাগলা বুড়ো জামাই বারিক। আর কেউ যদি পারেন, একটা সিনেমা আছে জমালয়া জীবন্ত মানুষ, দেখলে অনেক মজা পাইবেন, সিনেমাটা দেখেন। উনি অনেক ভালো মাপের সাহিত্যিক, আমি কিন্তু তাকে 5 স্টার দিয়ে দিলাম। অনেকে তাকে অযত্নে অবহেলায় পড়াশোনা করে। আর নীল দর্পণের কাহিনী পরীক্ষায় আসে, নীল দর্পণের কাহিনী কোন জায়গায় সেটা একটু বলে দেই। নীল দর্পণের কাহিনী হচ্ছে মেহেরপুর অঞ্চলে, মেহেরপুর যশোর কুষ্টিয়া যেটা থাকে অপশনে, কারণ আগে তো আর মেহেরপুর মেহেরপুর ছিল না। কাহিনী আসতে পারে, মেহেরপুরের কাহিনী আসতে পারে, কুষ্টিয়া কাহিনী আসতে পারে। ওই অঞ্চলের কাহিনী একটা ইয়েই থাকে, জমিদার থাকে, সেই জমিদারের 2 পুত্র থাকে। সেই পুত্রের নাম হচ্ছে, জমিদারের নাম গোলক বসু। এটা বাস্তব কাহিনী কিন্তু। এই গোলক বসুর 2 পুত্র থাকে, একটার নাম হচ্ছে বিন্দু মাধব, আর একটা হচ্ছে নবীন মাধব। এই 2 পুত্র থাকে। এই জমিদারকে গোলক বসুকে নীলকররা জেলে ধরে নিয়ে যায়, গোলক বসু মারা যায়। নবীন বসুকে তারা পিটায় হত্যা করে। বিন্দু মাধবও মারা যায়, বিন্দুর স্ত্রীও মারা যায়, প্রচুর মারা যায় এই নাটকটার মধ্যে। বেশি মৃত্যুর কারণে ওটা ব্যর্থ হয়েছে, এটা পড়েন, আর কিছু বলবো না। এটা হচ্ছে প্রথম আত্মজীবনী, মহিলাদের রচিত প্রথম আত্মজীবনী, রূপজালাল। আর এটা লিখেছেন নওয়াব ফয়জুল নেসা। মহিলাদের রচিত প্রথম আত্মজীবনী। আর পুরুষদের মধ্যে রচিত প্রথম আত্মজীবনী কে রচনা করেছেন বলেন তো, অপশন দিবা? রবীন্দ্রনাথ না বিদ্যাসাগর? পুরুষদের মধ্যে আত্মজীবনী কে প্রথম রচনা করেছেন? পুরুষদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছেন বিদ্যাসাগর। থ্যাংক ইউ। এখানে বিহারীলাল চক্রবর্তী আপনারা সব পারেন, ভোরের পাখি গীতি কবিতা। একটা বলে দেয়, অনেকে গীতি কবিতা মনে করে, গীতি মানে কি গান মনে করে। ভুলো, এটা গানধর্মী কবিতা নয়। গীতি কবিতা মানে হচ্ছে নিজের সম্পর্কে, মাই সেলফ এলেন স্বপন। যখন আপনি নিজের সম্পর্কে কিছু লিখবেন সেটাই গীতি কবিতা। সেই হিসাবে যারা ফেসবুকে কবিতা লেখে এটা নিয়ে বেকা নিয়ে, তারা সবাই এক একজন গীতি কবি। আধুনিক যুগে গীতি কবিতাই সবচেয়ে বেশি। গীতি কবিতাগুলো সাধারণত প্রেমের কবিতা হয়। এই যে এখানে দেখেন, তিনি এই যে প্রেম দিয়ে আছে, প্রেম বাহিনী, প্রেমের কবিতা হয়, কষ্টের কবিতা হয়, নিজের কবিতা হয়। গীতি কবিতা মানে নিজের কথা, অন্যের কথা না। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখলেন, সেটা তো দেশের কথা। আপনি নিজে ছেঁকা খাইলেন, সেটা নিয়ে লিখলেন। অঞ্জনা অঞ্জনা গান গাইলেন, ওপিয়া ওপিয়া তুমি কোথায় গান গাইলেন, এগুলো সব গীতি কবিতা বা গীতি গান। সারদা মঙ্গলে তিনি দেবীর প্রেমে পড়ে যান, সারদা দেবী, দেবী সরস্বতীর সাথে তার প্রেমের কাহিনী আছে সারদা মঙ্গলে। সারদা মঙ্গলে এটা পড়বেন। ঢাকা প্রকাশটা পড়বেন। কৃষ্ণচন্দ্র মজুমদারের জীবন দিবসে এটা পড়বেন, কৃষ্ণচন্দ্র মজুমদারের। এটা পড়বেন কৃষ্ণচন্দ্র মজুমদারের, আর কিছু পড়ার দরকার নাই। বিখ্যাত উক্তি গুলাই বেশি আসে, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি হইতে। সঞ্জীব চন্দ্রের বেশি পড়ার দরকার নাই। বড় ভাই ম্যাজিস্ট্রেট ছিলেন। এই পালামোটা পড়বেন। আর বিখ্যাত উক্তি, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। আর কিচ্ছু পড়বেন না এখানে, হ্যাঁ। এরপর আমরা আসবো বঙ্কিম। বঙ্কিম পড়তে বললে আমরা একটু শেষ করে দেবো, হ্যাঁ। আল্লাহ, ভেবেছিলাম যে তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি শেষ করতে পারলাম কই। আচ্ছা, বঙ্কিম বঙ্কিম হচ্ছেন কিন্তু অনেকটা মোদি ক্যাটাগরি ছিলেন। মোদি ক্যাটাগরি কেন বললাম, মোদি যেরকম ডগমেটিক ছিল, প্রচন্ড পরিমাণে ফ্যানাটিক গোঁড়া, বঙ্কিম এরকম গোঁড়া ছিলেন। বঙ্কিম সবচেয়ে হিন্দু ধর্ম নিয়ে বেশি লিখতেন। তার একটা ধর্মগ্রন্থ হচ্ছে ধর্মতত্ত্ব। তার একটা বই আছে হচ্ছে সাম্য। তার একটা বই আছে হচ্ছে কৃষ্ণ চরিত্র, ভগবান শ্রীকৃষ্ণের, চিন্তা করেন। আধুনিক যুগ দেবতা নিয়ে লিখেছেন যে ব্যক্তি, তিনি হচ্ছে বঙ্কিম। দেখছেন ধর্মের প্রতি তার কি টান ছিল, ধর্মতত্ত্ব, কৃষ্ণ চরিত্র, এগুলো। তো সাম্যটা তিনি বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন।
এটা ব্রিটিশদের বিরুদ্ধে লেখা। সাম্য হচ্ছে ব্রিটিশ বিরোধী। অনেকে বলে বঙ্কিম ব্রিটিশ বিরোধী ছিলেন না, কারণ বঙ্কিম ম্যাজিস্ট্রেট ছিলেন। বঙ্কিম ম্যাজিস্ট্রেট থাকলেও তিনি ব্রিটিশ বিরোধী ছিলেন। তার সাম্যটাই ব্রিটিশ বিরোধী। এই ব্রিটিশ বিরোধী এটা লেখার ফলে ব্রিটিশরা তাকে এমন চাপ দিছে, পরে সে সাম্য বাজার থেকে ফেরত নিছে। সাম্য ফেরত নিছে বাজার থেকে। পরীক্ষা আসে কোন প্রবন্ধটি বঙ্কিম ফেরত নিয়েছেন বাজার থেকে, তাহলে অ্যান্সার হবে সাম্য। কিসের চরিত্র নিয়ে লিখেছেন, যেহেতু বঙ্কিম কৃষ্ণ পাগল ছিলেন। ধর্মতত্ত্ব নিয়ে লিখেছেন, যেহেতু সে হিন্দু ধর্মে মোদির মতো কি ছিলেন, ফ্যানাটিক ছিলেন। বঙ্কিম আবার ডেপুটি কি ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। বঙ্কিম লেখাপড়া করতেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে। আমাদের দেশে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতায় আছে কি কলিকাতা বিশ্ববিদ্যালয়। কলিকাতা বিশ্ববিদ্যালয় আগে ছিল কলেজ, পরে এটা হলো বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়ের প্রথম পেজে যারা ভর্তি হয়েছে, এদের মধ্যে বঙ্কিম ছাড়া বাকি সব ফেল করছে, একমাত্র বঙ্কিম পাশ করেছে। আর বঙ্কিমের সহপাঠীরা সবাই ফেল করেছে। কোন সাবজেক্টে ফেল করেছে, বাংলায়। বাংলার খাতা দেখেছিল সিনিয়র বিদ্যাসাগর, সব ফেল করছে। পরে সব ফেল করার পর বিদ্যাসাগর কি করলো, 10 দিল গ্রেস। 10 গ্রেস দেওয়ার পর বঙ্কিম পাশ করছে। বিদ্যাসাগর এক জায়গায় লিখেছে বঙ্কিম বাংলাটা খুব ভালো বুঝে। ঠিক আছে। তাই প্রশ্ন আসে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট কে ছিলেন বলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট কে, বঙ্কিম। পরে গ্রাজুয়েট থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। হিন্দু ধর্মের প্রতি তার মারাত্মক প্রীতি ছিল। তিনি প্রেম ভালোবাসা পছন্দ করতেন নাকি করতেন না বলেন তো। বঙ্কিম প্রেম ভালোবাসা পছন্দ করতেন নাকি করতেন না, করতেন না ভাইয়া, করতেন না। তার সকল নায়িকারা যারা ভালোবেসেছে তারাই মারা গেছে। তার একটা নায়িকা ছিল রোহিণী, ভালোবেসেছে, সেটা মারা গেছে। তার আরেকটা নায়িকা ছিল কুন্দনন্দিনী, ভালোবেসেছিল, সেই অপরাধে বঙ্কিম তাকেও উপন্যাসে মেরে ফেলেছেন। রোহিণী ভালোবেসেছিল গোবিন্দলালকে, তাকেও তিনি মেরে ফেলেছেন। কুন্দনন্দিনী ভালোবেসেছিল আহ কি যেন জ্ঞানেন্দ্রকে, তাকেও তিনি যোগেন্দ্রকে, কি কুন্দনন্দিনী, যাক পরে দেখবো না। সে কুন্দনন্দিনী ভালোবেসেছিল, তাই সে ভালোবাসার অপরাধে তিনি কুন্দকেও মেরে ফেলেছেন। অর্থাৎ বঙ্কিমের উপন্যাসে যে সমস্ত নায়িকারা ভালোবেসেছে তিনি সকলের পানিশমেন্ট দিয়েছেন মৃত্যুদণ্ড। কপালকুণ্ডলা ভালোবেসেছিল নবকুমারকে, কপালকুণ্ডলাকেও তিনি মেরে ফেলেছেন। নগেন্দ্র, থ্যাংক ইউ। তাহলে এবার বলেন দেখি, বঙ্কিমের কাছে, বঙ্কিমের সাহিত্যে আপনি যদি প্রেম করেন, রিলেশন করেন বঙ্কিমের মতে, তাহলে আপনার পরিণতি কি হবে? রিলেশন করলে আপনার পরিণতি কি হবে? মৃত্যু। গুড। তাহলে এবার কেমনে বলেন বঙ্কিম প্রেমের পক্ষে ছিলেন? যে ধর্মের পক্ষে সে তার প্রেমের পক্ষে থাকে না ভাই। আচ্ছা, তাহলে এখানে যা পড়তে হবে এটা পরীক্ষা আসে পড়তে হবে, তার জন্মসাল পড়তে হবে, কাঁঠালপাড়া গ্রাম এটাও পরীক্ষা আসে সেটাও পড়তে হবে। উপন্যাসের জনককে বঙ্কিম পড়তে হবে, আধুনিক উপন্যাসের জনককে বঙ্কিম পড়তে হবে, সাহিত্য সম্রাটকে বঙ্কিম সেটা পড়তে হবে। বঙ্কিমকে কি কি কার সাথে তুলনা করা হয়তো, উইলিয়াম ওয়াটার স্কটের সাথে তুলনা করা হয়তো, তাই তাকে বাংলা স্কট পড়ায়, সেটা পড়তে হবে। তার ছদ্মনাম ছিল কমলাকান্ত, পড়তে হবে। এরপর হচ্ছে তার পত্রিকা ছিল বঙ্গদর্শন। এ মারা যাওয়ার পর রবি ঠাকুর পরে বঙ্গদর্শনের সম্পাদক হয়েছিল, তাহলে বঙ্গদর্শনের সম্পাদক দুইজন, বঙ্কিম আর রবি। 15টি উপন্যাস রচনা করেছেন, সব পড়বেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বঙ্কিম। যদিও পেরিচাঁদ লিখছিল, কিন্তু পেরিচাঁদের উপন্যাসের ভাষা ছিল এফএম রেডিওর ভাষার মতো, তাই এটা সুন্দর ছিল না। এবার বঙ্কিমের উপন্যাসগুলো আপনারা জানেন, দুর্গের প্রধানের কন্যা, দুর্গ মানে দুর্গ, ইসমানি হচ্ছে প্রধান, ইসমানি ঈশ্বর, দুর্গের ঈশ্বর বা দুর্গের প্রধান, নন্দিনী মানে কন্যা, দুর্গেশ নন্দিনী। এটা সাল পড়তে হবে 1865। কপালকুণ্ডলা 1866, এই দুইটা সাল পড়তে হবে, ঠিক আছে। তো এটা রোমান্টিক মনে হয়, কিন্তু রোমান্টিক নয়। দুর্গেশ নন্দিনীর মধ্যে রোমান্স ধর্মী বলতে হবে, রোমান্স মূলক বাট নট রোমান্টিক। রোমান্টিক মানে প্রেম প্রীতি কইরা সুখে শান্তিতে আছে, বা প্রেম প্রীতিকে সাপোর্ট করা। আর রোমান্স ধর্মী মানে হচ্ছে রোমান্সের সুশুরি আছে কিন্তু ফলাফল খারাপ, রোমান্সের সুশুরি আছে কিন্তু ফলাফল ভালো না, এটা হইলে রোমান্স ধর্মী। তাহলে তার সকল উপন্যাসে রোমান্স ধর্মী, কারণ ফলাফল ভালো না। কপালকুণ্ডলা নবকুমারকে ভালোবাসিয়া মারা যায়। নবকুমার কপালকুণ্ডলাকে ভুল বুঝে, এই জন্য দায়ী নবকুমারের প্রথম স্ত্রী থাকে। সেই প্রথম স্ত্রী ভুল বুঝায়, চক্রান্ত করে। চন্দ্রশেখর, মৃণালিনী, এগুলো সব পড়েন, হ্যাঁ। সব হচ্ছে রোমান্স ধর্মী। তার সামাজিক কৃষ্ণকান্তের উইল, এটা রোহিণী একটা বিধবা চরিত্র থাকে, প্রশ্ন আসে বিধবা। এই বিধবা গোবিন্দলালকে ভালোবাসে, গোবিন্দলালের ভাইকেও একসময় ভালোবাসে। যেহেতু বিধবা, স্বামী নাই, গোবিন্দলালের ভালো ভাই দলিল চুরি করার শর্তে দেয় যে তুমি যদি দলিল চুরি করে এনে দাও আমার বাপের, আমি তোমাকে ভালোবাসবো। এরপর সে দলিল পর্যন্ত চুরি করে, রে ভালোবাসার জন্য বিধবা মানুষ। কিন্তু দলিলটা পায়া পরে বেমানি করে গোবিন্দলালের ভাই হরলাল, হরলাল বেমানি করে রোহিণীর সাথে। বেমানি করার পর সেই দলিল, আবার চুরি করা দলিল রেখে দিতে চায়, তখন সে ধরা খায়। ধরা খাওয়ার পর তাকে পানিশমেন্ট দেয়।
তখন আবার গোবিন্দলালের মায়া জন্মায় রোহিণীর লাগি। এই মায়া থেকে ধীরে ধীরে প্রেম হয়ে যায়, প্রেমে প্রেমে গোবিন্দলাল নিয়ে ঘর ছাড়া হয়। এই গোবিন্দলাল তার স্ত্রী তাকে ভ্রমরকে ফালায় দিয়ে রোহিণীকে নিয়ে বের হয়ে যায়। তাহলে বঙ্কিমের চোখে রোহিণী পাপ করেছে। লাস্টে দিয়ে গোবিন্দলালের গুলির আঘাতেই রোহিণী মারা যায়। গোবিন্দলাল রোহিণীকে ভুল বুঝে গুলি করে বন্দুক দিয়ে। এখানে নগেন্দ্র স্ত্রী তাকে সূর্যমুখীরে ফালায় দিয়ে নগেন্দ্র কুন্দনন্দিনীকে আশ্রয় দেয়। সে আশ্রিতা কন্যার সাথে নগেন্দ্রের প্রেম হয়ে যায়। লাস্টে দিয়ে কুন্দ মারা যায়। তাহলে দেখছেন, তার উপন্যাসে প্রেম করা মানে বিপদ। রাজ সিংহ হচ্ছে আওরঙ্গজেব এবং রানা সিংহের যুদ্ধ। তাহলে এটা হচ্ছে খাঁটি ঐতিহাসিক, এটা প্রশ্ন আসে, তার খাঁটি ঐতিহাসিক উপন্যাস কোনটি? তাহলে অ্যান্সার হবে কি রাজ সিংহ। কেন? আওরঙ্গজেব আর রানা সিংহের যুদ্ধ, তাহলে বুঝতেই তো পারছেন। আনন্দমঠ হচ্ছে তার দেশপ্রেম মূলক। আনন্দমঠে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ভবানী পাঠক, মজনু শাহ এদের নাম আছে। ফকির সন্ন্যাসী বিদ্রোহের নাম আছে ভবানী পাঠক, মজনু শাহ। তাই এটা হচ্ছে কি দেশপ্রেম মূলক, দেশাত্মবোধক। এবং এটা রাজনৈতিক, এটা ঐতিহাসিক নয়, রাজনৈতিক। দেবী চৌধুরানী, এটা কিন্তু আপনারা জানেন যে রংপুরে যে জমিদার আছে, সেই জমিদার কৃষক বিদ্রোহ এসবের কাহিনী, দেবী চৌধুরানী। সীতারাম তার ঐতিহাসিক। এর মধ্যে এই তিনটাকে তার বলা হয় কি উপন্যাস? এই তিনটাকে তার বলা হয় আদেশ, সংক্ষেপে আদেশ। আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, এই আদেশ হচ্ছে তার ত্রয়ী উপন্যাস। এই তিনটা উপন্যাসের নায়ক প্রায় সেম। আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, এটা তার ত্রয়ী উপন্যাস, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা বঙ্কিমের কি উপন্যাস? ত্রয়ী উপন্যাস। এছাড়াও তার, বঙ্কিম যেরকম একদিকে প্রচন্ড পরিমাণে ধার্মিক ধর্মীয় গোড়া, অপরদিকে সে প্রেম বিদ্বেষী, মারাত্মক প্রেম বিদ্বেষী ছিল। এমনকি রোহিণীকে সে ভয়ঙ্কর ভাবে মেরেছে তার উপন্যাসে। সে বিধবা বিবাহের বিদ্বেষী ছিল বলতে পারেন। এবং তিনি অপরদিকে তিনি রম্য সাহিত্যিক ছিলেন, হাস্যরসাত্মক ছিলেন মারাত্মক। মানে বোঝাই যায় না এই লোকটা এত ধার্মিক হইলে আবার হাস্যরসাত্মক কেমনে হয়। তার মুচিরামগড়ের জীবন চরিত ব্যঙ্গ রচনা, তার কমলাকান্তের দপ্তর ব্যঙ্গ রচনা অসাধারণ। কমলাকান্তের দপ্তরটা আমার মতে হাস্যরসের সর্বশ্রেষ্ঠ বইয়ের নামে কমলাকান্তের দপ্তর। ধর্মদত্ত যেহেতু তিনি ধার্মিক ছিলেন, ধর্মদত্ত অনুসরণ লিখেছেন, কৃষ্ণের জীবনে লিখেছেন। সামনে বাজার থেকে কি করেছেন? প্রত্যাহার করে নিয়েছেন। একটা কাব্যগ্রন্থ লিখছে। তার ত্রয়ী উপন্যাসটা আমরা পড়েছি আদেশ, আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং কি সীতারাম, তার ত্রয়ী উপন্যাস। ইসমাইল হোসেন সিরাজি, এগুলা পইরেন পইরেন, এই সব কটা ইনফরমেশন পড়বেন, হ্যাঁ। তার দেবী চৌধুরানী উপন্যাসটি ব্রিটিশরা কি করেছিল? নিষিদ্ধ, যেহেতু এটি ঐতিহাসিক উপন্যাস, তাই এটা নিষিদ্ধ করেছিল। কাটা হেরে খান্ত কেন কমল তুলিতে, দুঃখে না লাগ হয় কি মহিতে। মধু, মধু, থ্যাংক ইউ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার মিল্টন তাকে বলা হয়, এটা বলেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্ত সংহার। বৃত্ত থাকে একটা অসুর, অসুর থাকে, সেই অসুরকে দেবী কালী হত্যা করে, দেখেন না? এই বৃত্ত নামে অসুরকে হত্যার কাহিনী হচ্ছে বৃত্ত সংহার। মেঘনাদকে হত্যার কাহিনী যেমন মেঘনাদ বধ, এই বৃত্ত অসুরকে হত্যার কাহিনী কি বলা হয়? বৃত্ত সংহার। এটা খুব পরীক্ষায় আসে। এখানে বেশি পড়ার দরকার নাই আমাদের, এই কয়টা পড়লে হবে, আর কিচ্ছু পড়া লাগবে না। একদম অল্প, বেশি পড়ার দরকারই নাই। এই চিন্তা, এখানে কিছু পড়বে না, খালি কালী প্রসন্ন কোষের চিন্তা। এই চিন্তা যতগুলো আছে সব কালী প্রসন্ন, ঠিক আছে। রৈবত, কুরুক্ষেত্রের প্রবাস, এই সবকটার নায়ক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই তিনটা মহাকাব্যের নেম, নায়ক কিন্তু সেম ও আছে, এখানে দেওয়া আছে। রৈবত কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী, যেখানে 5 ভাই 100 ভাই যুদ্ধ করে। প্রবাস হচ্ছে যুদ্ধের পরবর্তী কাহিনী। আর রৈবতক হচ্ছে যুদ্ধের আগের কাহিনী। এই তিনটা ঘটনা নিয়ে রচিত তার বিখ্যাত তিনটি মহাকাব্য। বঙ্কিমের আদেশ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তার ত্রয়ী উপন্যাস আদেশ। বঙ্কিমের আদেশ ত্রয়ী উপন্যাস। আচ্ছা, জানি আপনারা আমার উপর রাগ করবেন, একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছি বলে, কিন্তু আমার অবস্থা বেশি ভালো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি। আচ্ছা, একটা পোল লঞ্চ করা আছে আপনাদের উদ্দেশ্যে, কাইন্ডলি সবাই পার্টিসিপেট করুন। আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, মনে হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।